করেছি, আমি যখন সার্ভিস সেন্টারে আসবে তখন আমি ওনাদেরকে এটা বলে দেব। ঠিক আছে, তাহলে আজকে আমরা আলোচনা করব। প্রথমে যাব হচ্ছে লিঙ্গ প্রকরণ। লিঙ্গ প্রকরণ মানে কি, যে শব্দ দ্বারা কোনো কিছু চিহ্নকে বোঝায় সেটা কি পুরুষ নাকি মহিলা, কাকে বোঝাচ্ছে সেটাকেই বলে হচ্ছে লিঙ্গ প্রকরণ। বাংলায় এই লিঙ্গ প্রকরণ 4 প্রকার: পুরুষবাচক, স্ত্রীবাচক, উভয়লিঙ্গ, ক্লিবলিঙ্গ। কিন্তু দেখুন আমাদের চাকরি পরীক্ষায় স্যার আমাদেরকে আনমিউট করে রাখেন, কথা বললে ক্লাস বোঝা যায় না। ওকে, ঠিক আছে, আমি আনমিউট করে রাখবো সবাইকেই। তবে 2টা শর্ত আছে, সেটা হচ্ছে প্রয়োজন হলে কথা বলবেন, এছাড়া কথা বলা দরকার নেই, যেন অন্য কারো ডিস্টার্ব না হয়। আমি যখন প্রশ্ন করবো ঠিক তখন উত্তর দিবেন, যখন আমি প্রশ্ন করবো ঠিক তখন আপনারা উত্তর দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আসুন আমরা প্রথমে যাব পুরুষ এবং স্ত্রীবাচক শব্দ। 4 প্রকার: 1 পুরুষ, 2 স্ত্রী। ছেলে বুঝাইলে পুরুষ, মেয়ে বুঝাইলে স্ত্রী। উভয় বুঝাইলে হচ্ছে ক্লিবলিঙ্গ। উভয় বুঝাইলে হচ্ছে উভয় লিঙ্গ, একটা হচ্ছে ক্লিবলিঙ্গ, জড় বস্তুকে বোঝাবে, তার নাম হচ্ছে ক্লিবলিঙ্গ। শেষ। এগুলো পরীক্ষা আসে না, পরীক্ষা আসবে এই ধরনের শব্দ। এখানে কিছু বিষয় একটু নোট করতে হবে আপনাকে, যে পুরুষ স্ত্রীবাচক শব্দ আসলে কয়ভাবে হয়, পুরুষ ও স্ত্রীবাচক শব্দ বাস্তবে হয় কয়ভাবে, এটা একটু দেখুন। সম্ভব হলে একটু খাতা কলম নেবেন অথবা একটা স্ক্রিন শেয়ার নেবেন। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। 1, পুরুষ স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে আমরা প্রথমে যেটা খেয়াল করব, 1 নম্বরে হচ্ছে সাধারণ অর্থে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। এটা আপনাকে বুঝতে হবে, এটা বুঝলে আপনি বাক্যাংশ পড়তে মজা পাবেন। 1 নম্বরে হচ্ছে সাধারণ অর্থে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। 2, বিবাহোত্তর অর্থে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। সাধারণ অর্থে 2 হচ্ছে কি, বিবাহোত্তর অর্থে 3, একই শব্দের দুটো করে পুরুষ বা স্ত্রীবাচক শব্দ। খুব খেয়াল করে আপনাকে এখানে বুঝতে হবে, একই শব্দের দুটি করে। যদি মনে করেন লিখতে গেলে সমস্যা হয় তাহলে লিখবেন না, আগে বুঝেন, কারণ আপনি রেকর্ড পাবেন। 2টি করে। 4, নিত্য পুরুষ অর্থে ব্যবহৃত হয়, নিত্য পুরুষ অর্থ বোঝাবে। 5, নিত্য স্ত্রী বোঝাবে। 5 নম্বরে কি বোঝাবে? নিত্য স্ত্রী বোঝাবে। 6, ক্ষুদ্রার্থে বোঝাবে। 6 নম্বরে কি আছে? ক্ষুদ্রার্থে, ক্ষুদ্রার্থে। 7, তৎসম বা বিদেশি। আপনাকে এই 7টা টার্ম যদি বুঝতে পারেন তাহলে আপনার এই অধ্যায় শেষ। এখান থেকে একটা প্রশ্ন নিবন্ধনে আসবেই 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 ইনশাল্লাহ। একটা প্রশ্ন জাস্ট 5 মিনিটের মধ্যে থেকে আপনার কমন পড়বে, আপনি যদি একটু বুঝে পড়েন। আমি বুঝাবো 5 থেকে 10 মিনিটে, আপনাকে বাসায় গিয়ে হয়তো আধা ঘন্টা বা 1 ঘন্টা রিহার্স করতে হবে, একটু প্র্যাকটিস করতে হবে। আমি আপনাকে আধা ঘন্টা সময় নিচ্ছি, আপনাকে এটা একটু বুঝতে হবে। আমি অনলি 3 জনকে মিউট করবো যারা আমার সাথে কথা বলবেন, 3 জন যাদেরকে প্রশ্ন করি। অলরেডি কিন্তু বেশ কয়েকজন মিউট আছেন। যখন যেটা প্রশ্ন করি ঠিক সেটার উত্তর দিবেন। তবে মনে রাখবেন, পারিপার্শ্বিক যেন কোনো সাউন্ড না হয়, পারিপার্শ্বিক কোনো সাউন্ড যেন না হয়, পারিপার্শ্বিক সাউন্ড হওয়া যাবে না। আর যারা ক্যামেরা অন আছে আমি শুধু তাদেরকে মিউট করতেছি, না হলে যেটা হবে একটু পরে সাউন্ড হবে, আপনারা বুঝবেন না। যাদের ক্যামেরা অন আছে শুধু এরকম 3 থেকে 4 জনকে আমি মিউট করে দিচ্ছি, শুধু ক্যামেরা অন যাদের। আচ্ছা, এরপরে আসুন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। নাম কি আপনার? স্যার, আমার নাম রোমানা। রোমানা, ওকে। স্যার, এই যে এটা কি বাস নাম্বার 9 ক্লাস হচ্ছে? হ্যাঁ, আপনাদের হচ্ছে 8 এবং 9 ব্যাচ। ও আচ্ছা আচ্ছা। স্যার, আজকে আমি ক্লাসে থাকতে পারবো না, আমার মেয়ের এক্সাম, আমাকে বের হয়ে যেতে হবে। ওকে, ঠিক আছে, সমস্যা নেই, ঠিক আছে। আপনার মেয়ে কোন রেকর্ডিং ক্লাসে পড়ে? রিপার্টমেন্ট আছে, ওইখানে যেতে হবে। আমি কি লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। পরে রেপার্টমেন্ট দেখলে হবে? হ্যাঁ। আচ্ছা, আপনার হ্যাঁ। মেয়ে কোন ক্লাসে পড়ে? স্যার, আমার মেয়ে ক্লাস 3-তে পড়ে, একটা ক্লাস 9-এ পড়ে, দুটার একসাথে এক্সাম চলছে। আপনি কারা? আপনার মেয়ে 9-এ পড়ে, আপনি কেমনে? আপনি এখনো চাকরি বাজারে কি করেন? হ্যাঁ, স্যার, আমার বিয়ে হয়েছে 18 বছর হচ্ছে। 18 বছর হচ্ছে, আপনি তো পারলে বিয়ে করছেন? হ্যাঁ, কত নাকি আপনার? আপনার বাড়ি কই? 14 বছর বয়স তখন বিয়ে হয়েছে আমার। তাহলে তো পারলে বিয়ে করছেন আপনি। হ্যাঁ স্যার, বাল্য বিবাহ, ক্লাস 9-এ পড়তাম তখন বিয়ে হয়েছে। আচ্ছা, যাই হোক, এটা বর্তমান সরকারের অধীনে বলা যাবে না। বর্তমান সরকারের বললে বলবেন আমার 18 বছরে বিয়ে হয়েছে, নাহলে আপনি বাংলাদেশের আইনে অপরাধী। ধর্মীয় দৃষ্টিতে অপরাধী না, ধর্মীয় দৃষ্টিতে খুব ভালো করছেন, কিন্তু আপনি বাংলাদেশের আইনে কিন্তু অপরাধী, বুঝছেন? স্যার, আমাকে হ্যাঁ? ধরবে না। না না, এমনি মজা করলাম। এই শুনেন, একজনে কি কমেন্ট করছে জানেন? স্যার, আমার বয়স 28 বছর, এখনো বিয়েই করতে পারলাম না। এখন অবস্থাটা বুঝেন।
এই স্যার আমি চাকরি করেন তাহলে বিয়ে করতে পারবেন, চাকরিটা করেন, আল্লাহ আপনাকে পূর্ণতা দান করুক। এখন আসুন, সব দিক থেকে আগায় যাচ্ছি, সমস্যা নাই। এখন চাকরিটা পেলে 16 গলা হ্যাঁ পূর্ণ আপনার হয়। পূর্ণতা হলো। এখন আসুন, আমি একটা শব্দ লিখলাম ভাই, ভাইয়ের বিপরীত শব্দ কি? বোন। দুইজনের মধ্যে বিয়ের কোনো সম্পর্ক আছে? না। এটা কি না। বলে সাধারণ অর্থ? খুব খেয়াল করে দেখুন, সাধারণ অর্থ দেখা বন্ধু। চোখ গুলা বলে বন্ধুর পড়া বিপরীত যায় না। শব্দ কি? বান্ধবী। বান্ধবী। এদের মধ্যে কোনো বিয়ের সম্পর্ক আছে? জি। এই এমনি করে জি। এই বন্ধু কি বান্ধবী কি বিয়ে না করলে বান্ধবী হয় না? হ্যাঁ, এখন আমার ক্লাসে একটা মেয়ে পড়তো, সেটা আমার বন্ধু না, তার সাথে আমার কথা হতেও পারে নাও হতে পারে, সে কি আমার আহ বিবাহের মাধ্যমে বান্ধবী নাকি এমনি বান্ধবী? এই কথা বলবেন, আসলে এখানে বিবাহের মাধ্যমে না, বন্ধু আর বান্ধবী এখানে বিবাহোত্তর না। এখন আসুন দেবর, মেয়েরা বলুন, দেবর কাকে বলে? স্বামীর ভাই। স্বামীর ছোট ভাই। তাহলে স্বামীর ছোট বোনকে কি বলে? ননদ। ননদ। শিক্ষক, একটা ছেলে যদি শিক্ষকতা করে তার নাম হচ্ছে শিক্ষক, আর একটা মেয়ে যদি শিক্ষকতা করে তার নাম কি? শিক্ষিকা। শিক্ষিকা। এদের দুইজনের মধ্যে কোনো বিয়ের সম্পর্ক নাই। নাই। তাহলে দেখুন, এখন এটা হলো এক। দুই নম্বর হচ্ছে বিবাহোত্তর অর্থে, ভাইকে বিয়ে করাইছেন, ভাইয়ের বউকে আমরা কি বলি? ভাবি। ভাবি। এটা হচ্ছে বিবাহোত্তর। এক বিবাহোত্তর, এক সাধারণ অর্থে, দুই বিবাহোত্তর অর্থে। খুব খেয়াল করে বুঝুন, এক নম্বরে কি সাধারণ অর্থে ভাইয়ের বিপরীতে বোন, এটা সাধারণ অর্থ, দুইজনের মধ্যে বিয়ে নাই। আর ভাইয়ের বিপরীতে ভাবি, এটা তৈরি হয়েছে সম্পর্কটা বিবাহের মাধ্যমে। দুই বিবাহোত্তর। তিন একই শব্দের দুটি করে, তাহলে ভাইয়ের বিপরীত শব্দ কয়টা হলো? দুইটা, একটা সাধারণ অর্থে, একটা বিবাহোত্তর অর্থে। এইবার একটু কমেন্টে উত্তর দিবেন সবাই, যারা ঘুমাইতেছেন। আপনার বোনকে বিয়ে দিয়েছেন, এখন বোনের হাজবেন্ডকে এখন আপনি কি ডাকেন? দুলা ভাই। দুলা ভাই। ভাই। হ্যাঁ, বাকিরা একটু কমেন্ট করবেন, আপনারা 93 জন এই মুহূর্তে ক্লাসে আছেন। দুলা ভাই তো স্যার। মুজাহিদ ইসলাম, খালি চা খেলে হবে না, একটু কমেন্টে উত্তর লিখতে হবে। পই মাহমুদ কেন, আপনার আসল নাম কি? আমি রোদ দেখি স্কুলে যাবো। দুলা ভাই সবাই মিলে খেলে উত্তর একটা লিখতেছেন, ঘটনা কি? হ্যাঁ, সবাই দুলাভাই বোনের হাজবেন্ড কি আসলে দুলাভাই হয়? হ্যাঁ, উল্টা পাল্টা লিখবেন না। হ্যাঁ। হ্যাঁ, বোনের হাজবেন্ড আবার দুলাভাই হয় ওই কবে থেকে? তাহলে গিয়ে বলবেন আজকে থেকে দুলাল ভাই। হ্যাঁ, আন্দাজে লিখবেন না, ওরা গিয়ে বলবেন দুলাল, বড় দাদা, বড় বড় দাদা। দাদা। এটারে আমরা শর্ট করে কি বলি? বড়দা। বড় দিদি, বড়দি। দুলাল বড়দি। অর্থ ছেলে, দুলালি অর্থ মেয়ে। আজকে থেকে তারা গিয়ে বলবেন, ও দুলাল ভাই কেমন আছেন? পরে দেখবেন আপনার দুলাল ভাইয়ের কি খবর। তাহলে আপনার ভাবিরে গিয়ে ডাকবেন, ও দুলালি, ভাবি কেমন আছেন? ভাইয়ের কাছে এমন বিচার দিবে, আপনার বাড়ি থেকে বের করে ছাড়বে। হ্যাঁ, এগুলো ভুল। এখন বড় বোনের হাজবেন্ডের না হয় কোনো মতে দুলাল ভাই ডাকলেন, ছোট বোনের হাজবেন্ডে কি ডাকেন? জামাই। এ রহিম, এ করিম। হ্যাঁ না, ছোট বোনের হোক আর বড় বোনের হোক, আমার ব্যাকরণে তাকে বলে ভগ্নিপতি। বলুন তার নাম কি? ভগ্নিপতি। বোনের বিপরীতে দুইটা, সাধারণ অর্থে ভাই, বিবাহোত্তর অর্থে কি? ভগ্নিপতি। হ্যাঁ, দুলা ভাই, দুলাল ভাই এগুলো বলা যাবে না। দুলাল ভাই কোনো মতেই বলা যাবে না, এটা ভুল। আপনি তারে বলতে পারবেন ভাই অথবা ভাইয়ের সমর্থক, দুনিয়াতে যত শব্দ আছে সব, কিন্তু দুলাল এটা অপপ্রয়োগ। আমরা আগামী ক্লাসে পড়বো, তার কষ্ট দেখে আমার অশ্রু জল আর সয় না। অশ্রু আর জল একই অর্থের, এই জন্য এটা ভুল। ইদানিং কালে, ইদানিং অর্থ যেটা, কালে অর্থ একটাই, একই অর্থের দুটো শব্দ বললে ভুল। দুলাল অর্থ ছেলে, ভাই অর্থ ছেলে। হ্যাঁ, এটা করা যাবে না, এটা ভুল। এখন আপনাকে উল্টা করে শিখতে হবে যে স্যার কোন চ্যাপ্টার পড়াচ্ছেন বুঝতে পারতেছি না। লেকচার কত? 5, লেকচার 5, 5 না 6 আছে আজকে? হ্যাঁ, বলুন। লেকচার 5 পড়াচ্ছে, এনটিআরসিআর লেকচার 5। বলুন, আপনার বন্ধু বিয়ে করেছে, ছেলেরা বলবেন এবার, বন্ধুর বউকে আপনারা কি ডাকেন? ভাবি। বন্ধুর বউকে ভাবি ডাকেন। তারেক আজিজ ভাবি। খাইরুল ইসলাম, বন্ধুর জি স্যার। বউকে কি ডাকেন? ভাবি তো বলে। ভাবি তো। ভাবি। ইয়াসিন মোল্লা, বন্ধুর বউকে কি ডাকেন? ভাবি ডাকি স্যার। ভাবি ডাকি। তাহলে মেয়েরা বলুন, আপনার বান্ধবীরা বিয়ে করেছেন, এখন বান্ধবীর হাজবেন্ডকে কি ডাকেন? ভাইয়া। ভাইয়া। এই ডাক কই পাইছেন? বান্ধবীর হাজবেন্ড ভাই, বান্ধবীর হাজবেন্ড সাহস করে দেবো ভাই।
এই পরে 2 দিন পরে বান্ধবীর হাজবেন্ড সতীন বানায় বসায় রাখবে, পরে বুঝবেন ঠেলা। বন্ধুর বিপরীত হচ্ছে বন্ধু, পত্নী। কেমনে বলেন যে ভাবি? বন্ধু কি আপনার ভাই নাকি? হ্যাঁ, বন্ধু কি আপনার ভাই কোনোদিন হতে পারে? বন্ধুর বিপরীত দুইটা, একটা হচ্ছে বান্ধবী, একটা বন্ধু পত্নী। আর বান্ধবীর বিপরীত দুইটা, একটা হচ্ছে বন্ধু, আরেকটা হচ্ছে বান্ধবী পতি। তারে বুঝাই দিবেন, এই তুমি কিন্তু আমার বান্ধবীর হাজবেন্ড, আমার দিকে সাবধান নজর দিবা না। এখন তাইলে কিন্তু উল্টা পাল্টা হবে। এরপরে যান, দেবরকে বিয়ে করাইছেন, মেয়েরা বলুন দেবরের ওয়াইফকে আমরা কি বলি? যা আর ননদকে বিয়ে দিয়েছেন, ননদের হাজবেন্ডকে আমরা কি বলি? নন্দই নন্দাই। নন্দাই তাহলে ননদের বিপরীত দুইটা, একটা হচ্ছে দেবর, একটা হচ্ছে নন্দাই। আপনার স্যার বিয়ে করেছে, স্যারের বউ শিক্ষক না। এবার আসুন, আপনি বাস্তবে স্যারের বউকে কি ডাকেন? আপনার ম্যাডাম, স্যারের বউ সে আসলে শিক্ষক না, তাহলে আপনি তারে কি ডাকবেন? ম্যাডাম, ম্যাডাম। তাহলে একটা মেয়ে যে শিক্ষক তারে কি ডাকবেন? ডাবল ম্যাডাম। উনি একবার ম্যাডাম হলে তো যে মেয়ে শিক্ষক তারে তো 2বার ম্যাডাম বলা দরকার। ও ম্যাডাম, ম্যাডাম কেমন আছেন? তখন কি এটা করেন? হ্যাঁ স্যার। কেন? তাহলে একটা মেয়ে যে শিক্ষক, যে মেয়েটা শিক্ষক, তারে আপনার কি ডাকা উচিত? ডাবল ম্যাডাম। তাহলে আমরা তো ডাবল ম্যাডাম বলি না। তাহলে একটা ছেলের বউকে আমরা, স্যারের বউকে ম্যাডাম বলার সুযোগ নাই। এখন স্যারের বউকে বলবেন শিক্ষক পত্নী, তারে আজকে থেকে গিয়ে বলবেন ও শিক্ষক পত্নী কেমন আছেন। এখন আপনার ম্যাডাম বিয়ে করেছে, তার হাজবেন্ড শিক্ষক না, শিক্ষক থাকলে তো শিক্ষকই, তাহলে তারে বলবেন শিক্ষিকা পতি। দেখুন, 1 2 3, তিনটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা? 1 সাধারণ অর্থ, 2 বিবাহোত্তর অর্থ, 3 একই শব্দে দুটি করে। শিক্ষিকা এর বিপরীতে দুইটা, একটা শিক্ষক, একটা শিক্ষিকা পতি। আবার দেখুন, শিক্ষকের বিপরীত দুইটা, একটা শিক্ষিকা, একটা হচ্ছে শিক্ষক পত্নী। যেই পুরুষ বা স্ত্রীবাচক শব্দ বিবাহের মাধ্যমে নির্ধারিত হয় তাকে বলে হচ্ছে বিবাহোত্তর অর্থে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। যেই পুরুষ ও স্ত্রীবাচক শব্দ সাধারণ অর্থে ব্যবহৃত হয়, বিবাহ ছাড়া এমনি এমনি হয়, তার নাম হচ্ছে কি সাধারণ অর্থে পুরুষ ও স্ত্রীবাচক শব্দ। বুঝতে পেরেছেন? জি স্যার। বাকিরা একটু কমেন্ট করবেন যে এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা। 1 2 3 পরীক্ষা আসবে এই ধরনের প্রশ্ন, এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে। এখান থেকে রাকিব, ক্যামেরা অন করেন, হ্যান্ড রেসে চাপ দেন। রাকিব ক্যামেরা অন করেন, হ্যান্ড রেসে চাপ দেন। এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন আছে কিনা? স্যার, বলুন। স্যার যে সম্পর্কটার মধ্যে মানে বিবাহর কোনো মানে ইয়া থাকবে না, সেটা হচ্ছে সাধারণ অর্থে জি, নাকি? বিবাহের কোনো শর্ত নাই। ও আচ্ছা। বিবাহের কোনো শর্ত নাই। বিয়ের ছাড়া এমনি এমনি পুরুষ স্ত্রীবাচক হয়েছে তাকে বলে সাধারণ অর্থে। আর বিবাহের মাধ্যমে হলে তাহলে তার নাম হচ্ছে বিবাহোত্তর অর্থে। একজন কমেন্টে লিখ, স্যার প্রশ্নের ধরন কেমন হবে? প্রশ্নের ধরন হবে, কোন শব্দের দুটি করে স্ত্রীবাচক আছে? দেবর এর 2টি স্ত্রীবাচক আছে, একটা ননদ, একটা যা। নিচের কোন শব্দের, নিচের কোন শব্দের 2টি করে পুরুষবাচক শব্দ আছে? বান্ধবী পতি, বান্ধবী, একটা বান্ধবী পতি, একটা বন্ধু। এই টাইপের প্রশ্ন আসবে এখান থেকে। একজন কথা বলতে চেয়েছেন কিন্তু রাকিব, পেয়েছি। রাকিব, দুটি পূর্ববাচক শব্দ আরো আছে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে হবে। সাথী, এই পর্যন্ত প্রশ্ন আছে 1 2 3, তিনটা বুঝছেন কিনা? রাকিব হাসান। জি স্যার, বুঝছি। ওই যে বিবাহর ক্ষেত্রে যে সম্পর্কগুলো আছে এখানে শুধু পতি যোগ হয়েছে, যেমন ভগ্নিপতি, বন্ধু, বান্ধবী পতি। স্যার এগুলা শুধু পতি যোগ হবে সবখানে কি এরকমই? সব জায়গায় এরকম না, তবে অর্থের উপর ভিত্তি করে পতি ছাড়াও অন্য কোনো শব্দ দ্বারা যুক্ত হতে পারে, যেমন নন্দাই। নন্দাই। এখানে কিন্তু ননদ পতি বলি নাই। আচ্ছা, 3 নাম্বার কি লিখছি? একই শব্দের 2টি করে। এটা কিন্তু অনেকে বোঝে নাই, খুব খেয়াল করে দেখুন। 1 সাধারণ অর্থ, 2 বিবাহোত্তর অর্থ, 3 দুইটা মিললে একটা। যেমন ভাইয়ের বিপরীতে দুইটা আছে, কি কি বলুন? ভাবি, ভাবি। ভাবি, ভগ্নিপতি। গুড। ভগ্নিপতি, ভাবি আর ভগ্নিপতি দেখে দেখে বলবেন, যারা মিউট আছেন দেখে দেখে বলুন। দেবরের বিপরীত শব্দ আছে দুইটা, কি কি? ননদ, যা। যা, নন্দাই। দেবরের বিপরীত দুইটা। আনন্দাই। নন্দাই, যা, আচ্ছা, একটা যা, হচ্ছে ননদ আর একটা হচ্ছে কি যা। পুরুষের স্ত্রীবাচক, পুরুষের বিপরীত হবে স্ত্রীবাচক। এখন বললাম শিক্ষিকা, এর বিপরীতে দুইটা পুরুষবাচক শব্দ আছে, বলুন কি কি? শিক্ষিকা পতি শিক্ষক। জি, শিক্ষক। বিবাহোত্তর অর্থ হলে শিক্ষিকা পতি, আর সাধারণ অর্থ হলে শিক্ষক। খায়রুল ইসলাম, খায়রুল ইসলাম শুনতে পাচ্ছেন? সাদা রুমাল, খায়রুল ইসলাম, কতক্ষণ না কেন জি আপনি? স্যার।
আরে তো মিউট আছেন, আপনি কি এই পর্যন্ত বুঝতে পারছেন? জি স্যার, জি স্যার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমরা যাচ্ছি 4 নম্বরে। 4 নম্বরে কি বলছি? নিত্য পুরুষ অর্থে। নিত্য পুরুষ অর্থ বলতে এমন একটা শব্দকে বোঝাবে যেই শব্দের বিপরীতে কোনো স্ত্রীবাচক শব্দ পৃথিবীতে নাই। যেই শব্দের বিপরীতে কোনো স্ত্রীবাচক শব্দ নাই তাকে বলে হচ্ছে নিত্য পুরুষবাচক অর্থ। নিত্য পুরুষ, যে শব্দের বিপরীতে কোনো স্ত্রীবাচক শব্দ নেই। বর্তমান বাংলাদেশের রাষ্ট্রপতির নাম কি? শাহাবুদ্দিন। শাহাবুদ্দিন। আর ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু। রাষ্ট্রপতি, খেয়াল করুন, বাংলাদেশের রাষ্ট্রপতি পুরুষ, ভারতের রাষ্ট্রপতি মহিলা। এখন আসুন, দুইজনই হচ্ছে পদ একটাই, কিন্তু এইটা ক্ষেত্রে স্ত্রীবাচক শব্দ নাই। উবাইদুল কাদেরও মন্ত্রী ছিল, শেখ হাসিনা উনিও মন্ত্রী ছিল। এটা হচ্ছে নিত্য পুরুষবাচক। কবিরাজ, একজন পুরুষ হলেও কবিরাজ, একজন মহিলা হলেও কবিরাজ। এই শব্দের কোনো স্ত্রীবাচক শব্দ নাই। কাপুরুষ, একজন পুরুষকে বলে এই তুই একটা কাপুরুষ। একটা মহিলাকে এটা বলতে পারবেন না, এই বেটি তুই একটা মহিলা। হ্যাঁ, এরকম বলার কোনো সুযোগ নাই। পুরুষ হলেও কাপুরুষ, মহিলা হলেও কাপুরুষ। এই জন্য এটাকে বলা হয় নিত্য পুরুষবাচক শব্দ। যেই শব্দের বিপরীতে কোনো স্ত্রীবাচক শব্দ নেই এবং স্ত্রীবাচক শব্দ হওয়া সম্ভবও না, তাকে বলে হচ্ছে কি? নিত্য স্ত্রীবাচক শব্দ। সরি, নিত্য স্যার আবার একটু বলেন। নিত্য পুরুষবাচক শব্দ। খেয়াল করুন, নিত্য পুরুষবাচক শব্দ, নিত্য পুরুষ। নিত্য স্ত্রীবাচক হচ্ছে এমন একটা শব্দ যার বিপরীতে কোনো পুরুষ নাই। সতীন, দেখেন তো এর বিপরীতে কোনো পুরুষ বানানো যায় কিনা? না। সতীন শব্দের বিপরীতে কোনো পুরুষবাচক শব্দ বানানো যায়? না। যায় না। অন্তঃসত্ত্বা, এটা কি কোনো পুরুষের পক্ষে হওয়া সম্ভব? না। না। শুধুমাত্র একটা নারী, তাই এটাকে বলে নিত্য স্ত্রীবাচক। কুলটা, শুধু একটা নারী। কুলটা অর্থ হচ্ছে পতিতা। একটা নারী কখনোই একটা পুরুষের স্পর্শ ছাড়া পতিতা হয় না। নজরুলের একটা কবিতা আছে, সাধুর নগরে বেশ্যা। শুনতে খারাপ শোনা যায়, কিন্তু কখনো পড়লে বাস্তবতা ফিল করতে পারবেন। আমাদের সমাজ একটা মেয়ে একটা ছেলের স্পর্শের মাধ্যমে পতিতা হলেও ছেলেকে বলে নাই তুই একটা পতিত। হ্যাঁ, এরকম কোনো কিছু বলে না। যত দোষ আছে সব মেয়ের, তখন তারে বলে পতিতা। এর কোনো বিপরীত শব্দ নাই। এরপরে আসুন, অসূর্য স্পর্শা। এইটা অর্থ কি? এটাও নিত্য স্ত্রীবাচক শব্দ। অসূর্য স্পর্শা, এদেরকে বলে নিত্য স্ত্রীবাচক, কারণ এদের বিপরীতে কি নাই? কোনো পুরুষবাচক শব্দ নাই। হুম। অসূর্য স্যার, স্পর্শ বলতে আপনি অসূর্য কি বুঝেন? স্পর্শা অর্থ কি স্যার? যে অসূর্য স্পর্শা অর্থ? হ্যাঁ, আমি তো আপনাকে জিজ্ঞাসা করলাম, বলুন কি অর্থ? স্যার, যে নারীর মুখ মানে সূর্য দেখতে পায় না, সূর্য দেখতে এরকম। না পেলে বাচ্চাকালে ভিটামিন ডি এর অভাবে মারা যাবে। হ্যাঁ, আসল অর্থ বলুন। 7জন মিউট আছেন, 7জন কথা বলতে হবে। রোমানা, মিথিলা, ইয়াসিন, মোল্লা। স্যার আমি এটা বুঝতে পারিনি। স্যার কেন? এটা আসলে কি হবে জানি না। একটু বুঝাই দেন। বুঝাই দেন। সূর্য স্পর্শ শব্দের অর্থ ভার্জিন, কুমারী, সতীত্বপরায়ণ নারী। একটা ছেলেকে বলা যাবে সতীত্বপরায়ণ, একটা মেয়েকে বলা যাবে সতীত্বপরায়ণ, বাট একটা ছেলেকে সতীত্বপরায়ণ বলা যাবে না। সৃষ্টিকর্তা আল্লাহ যখন মানুষকে তৈরি করেছে, তখন নারী পুরুষের শারীরিক কিছু গঠন আলাদা আলাদা ভাবে তৈরি করেছে। বিধায় একটা নারীকে ভার্জিন বা কুমারী বলা গেলেও একটা ছেলেকে কখনোই কোনো কালে ভার্জিন কুমার বলা যাবে না। এখন আসুন, এদেরকে বলে নিত্য স্ত্রীবাচক শব্দ। 6, আর ক্ষুদ্রার্থে। স্ত্রীবাচক আর পুরুষবাচক শব্দের কোন স্যার ছন্দ আকারে পড়া যায় কি? জি, ছন্দ আকারে আপনাদের শীটে দেয়া আছে। আপনাদের ঠিক শীটে ছন্দ আকারে, আমি ছন্দ এখানে অল্প কয়েকটা শব্দ আছে তো, যে জন্য ছন্দ আকারে আমি খুব একটা বিশ্বাস করি না। চাইলে আমরা দিতে পারি, আপনারা চাইলে, তবে শীটে লেখা আছে যে কয়টা আছে এটাই। তবে 9, 10-এ উঠবেই পারবেন। নিবন্ধন পরীক্ষায় বারবার বলেছি, আজকের ক্লাস থেকে শুধু পুরুষ স্ত্রীবাচক থেকে একটা প্রশ্ন কলেজ, একটা প্রশ্ন স্কুল, একটা প্রশ্ন স্কুল 2-তে অবশ্যই কমন থাকবে। এই জন্য আমি আপনাকে ডিটেলস বোঝানোর চেষ্টা করছি। আমি বেসিকটা ধরেই দিচ্ছি, আপনাকে শীট পড়তে হবে। শীট পড়ে অথবা 9, 10-এ বোর্ড বইটা পড়ে আপনি যেটা করবেন, যেখানে সমস্যা আছে সেটা 4টা ক্লাসের পর আপনি মার্ক করে রাখবেন যে স্যার আমার এটা সমস্যা। পুরুষ স্ত্রীবাচক শব্দ নিবন্ধনের সিলেবাসে আছে, বারবার বলছি। এখান থেকে কিন্তু একটা প্রশ্ন আসবেই, মাত্র 2 পৃষ্ঠা পড়লে একটা প্রশ্ন কমন। এর চেয়ে সহজ আর কি আছে বলুন? 2 পৃষ্ঠা পড়লেই কমন, আর এটা এমন একটা পৃষ্ঠা বুঝে পড়লেই হয়ে গেল। আর এটা আমরা সারা জীবন পড়ে আসতে 80% পড়া, জাস্ট এখন শুধু রিভিশন দিবেন। লাস্ট, ক্ষুদ্রার্থে। ক্ষুদ্রার্থে হওয়ার জন্য 3টা শর্ত দরকার। 1, শব্দের শেষে ইকা থাকবে, ইকা। 2, শব্দটা দ্বারা ছোট অর্থ বোঝাবে।
তিন, বিপরীতে কোনো পুরুষ থাকবে না। পুরুষ থাকবে না। পুরুষ থাকবে না। খুব খেয়াল করে দেখুন, 1 নম্বরে একটা শব্দ লিখলাম পুস্তিকা, উচ্চারণে দেখুন তো ইকা আছে কিনা। আচ্ছা আছে স্যার, নাটিকা, ইকা, পুস্তিকা, ইকা, ইকা, ইকা আছে। আছে জি স্যার। স্যার। শেলিকা, ইকা, শেলিকা, ইকা। খুব খেয়াল করুন, 1 নম্বর শর্ত মিল। 2 নম্বর শর্ত ছোট অর্থ বোঝাবে, পুস্তিকা ছোট বই, নাটিকা ছোট নাটক, শেলিকা বউয়ের ছোট বোন। পুস্তিকার বিপরীতে একটা শব্দ আছে পুস্তক, বলুন পুস্তক কি আসলে পুরুষ? না না, স্যার। তাহলে এটা ক্ষুদ্রার্থ। 3টা শর্ত মিলেছে, 1 2 3। নাটিকার বিপরীতে একটা শব্দ আছে নাটক, নাটক কি আসলে পুরুষ? না স্যার। না স্যার, তাহলে এটাও ক্ষুদ্রার্থ, ঠিক আছে। শেলিকার বিপরীতে একটা শব্দ আছে শ্যালক, শ্যালক কি আসলে পুরুষ? জি স্যার। এইটা বাদ, এটা ক্ষুদ্রার্থে হবে না। 3টা শর্তের মধ্যে 2টা শর্ত মিলে গেছে, কিন্তু একটা শর্ত মিলে নাই। খুব খেয়াল করে দেখুন, ক্ষুদ্রার্থটা খুবই ইম্পর্টেন্ট, এখানে বোঝার বিষয়, নাহলে মুখস্থ করলে লাভ নেই। শব্দের শেষে ইকা থাকবে, ছোট অর্থ বোঝাবে, বিপরীতে কোনো পুরুষবাচক শব্দ থাকা যাবে না। 3টা শর্ত। 3টা শর্তের মধ্যে যদি 2টা মিল আছে, একটা মিল নাই, হ্যাঁ, তাহলে হবে না। যেমন সেবিকা, ইকা আছে, কিন্তু বিপরীতে এর সেবক আছে, সেবক আছে। পুরুষ। হ্যাঁ, আসলে এটা ছোট অর্থ বোঝায় না, তাহলে দ্বিতীয় স্টেপে সে বাদ পড়ে যাবে। 3টা স্টেপ অতিক্রম করার পর যদি দেখেন বাস্তবতার সাথে মিল আছে, তবে তাকে বলে হচ্ছে কি ক্ষুদ্রার্থে। একটা স্ক্রিনশট নেবেন, একটা স্ক্রিনশট নেবেন। নিশ্চয় স্যার। নিয়েছেন? এইবার হ্যাঁ, জি স্যার। এদের কাছে আমার প্রশ্ন, যারা অলরেডি বিয়ে করেছেন, আপনার জামাই কি করেন, পেশা কি? মুখে বলা যাবে না, আর- জামাইয়ের নাম মুখে বলা যায় না, পেশা বলা যাবে না, কমেন্টে শুধু লিখবেন আপনার জামাই কি করে। যারা বিয়ে করেছেন এরা, আর যারা বিয়ে করেন নাই এরা লিখলে মাইর খাবেন। একজন পেয়েছি বিজনেস করে, জনতা ব্যাংকের সিনিয়র অফিসার, আইন ব্যবসা করে, নাম বলবো না, আমি শুধু পেশাগুলো বলছি। বিজনেস করে, শিক্ষক, মাদ্রাসার প্রভাষক, প্রাইমারি টিচার, ইঞ্জিনিয়ার, শিক্ষকতা, অ্যাডভোকেট। বাবারে, মোহাম্মদ শাহাবুদ্দিন আপনার জামাই আছে নাকি? হ্যাঁ, আপনি কেমনে বলবেন? ইউনিভার্সিটির অ্যাসোসিয়েট প্রফেসর, টেক্সটাইল ইঞ্জিনিয়ার। হ্যাঁ, দেখছেন অবস্থা কি, সবাই তো প্রতিষ্ঠিত মানুষ, তাই তো? হ্যাঁ, জি স্যার। এত ধনী মানুষ কেন আপনারা? এক পরিবারে যদি সবগুলো যায় স্যার, বাকিগুলো কি করবে? এই দাঁড়ান, ভূতত্ত্ব সহকারী পরিচালক, এক্সিকিউটিভ অফিসার, বসুন্ধরা গ্যাস, সরকারি প্রাইমারি শিক্ষক। স্যার আমাদের বউ কি করে সেটা বলতে চেয়েছিলাম। শাহাবুদ্দিন, আপনারা জিজ্ঞাসা করি নাই, যেহেতু আপনার মন চাইতেছে বলে ফেলুন। হ্যাঁ, আপনি বউ পাইছেন কই? হ্যাঁ, অর্ধেক ছেলে মেয়ে ছেলে আছেন এখানে, বিয়ের খবরই নাই, চাকরি নাই বাকরি নাই, বিয়ে। হ্যাঁ, 2-1 জন বিয়ে করছেন, এই জন্য খুব আনন্দে আছেন। ইয়াসিন মোল্লা বিয়ে করছেন? চাকরি না হলে বিয়ে নাই। রাকিব বিয়ে করছেন? জি স্যার। এই আপনি বিয়ে করলেন কেমনে? চাকরি ছাড়া কেমনে বিয়ে? স্যার 2টা বাচ্চা আছে স্যার। এও আল্লাহ, আপনার তো আল্লাহ বহুত নিয়ামত দিছে। হ্যাঁ, খাইরুল ইসলাম জি বিয়ে স্যার। করছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, একটা ছেলে একটা মেয়ে, ব্যবসা করি, ইমামতি। আচ্ছা, আল্লাহ আপনার অনেক বরকত দিয়েছে। খালি একটা চাকরি হলে জীবনের পূর্ণতা চলে আসবে ইনশাআল্লাহ। জি স্যার, যে ইনশাআল্লাহ। পড়ালেখা করেছেন এটা স্বীকৃতি হচ্ছে ব্যবসার পাশাপাশি একটা চাকরি। আর দুনিয়াতে স্যার মানুষের। চাকরি একটা আছে, ইসলামিক ফাউন্ডেশন। ও আচ্ছা, আপনার বাসা কোথায়? পাবনা স্যার। আচ্ছা, ইঞ্জিনিয়ার, পৌরসভা। ইলেকট্রিশিয়ান। ওকে, ঠিক। এই এই ছেলে পেলে দেখা যায় সবাই প্রতিষ্ঠিত। হ্যাঁ, সাব্বির হাসান স্যার, এক মেয়ে আছে। এই রিক্তা, রিক্তারে দিব মায়ের বেকার। হ্যাঁ, রিক্তা আপনি বিয়ে করছেন না আন্দাজি বলতেছেন? হ্যাঁ, উল্টা পাল্টা যারা বিয়ে করেন নাই। হ্যাঁ, শিক্ষিকা স্যার, সুহেল রানা হচ্ছে হাই স্কুল শিক্ষিকা, আমার স্ত্রী। এরা কারা? ছেলে পেলে চাকরি নাই, হ্যাঁ, মেয়েগুলো। এই মেয়ে বিয়ে করলেন কেমনে? হ্যাঁ, রাসেল আহমেদ, আমার একটা মেয়ে আছে। ও আল্লাহ, এরা কারা? আপনার চাকরি বাকরি নাই, আপনি অন্যভাবে নেবেন না, আমি এমনি মজা করতেছি। আপনার চাকরি নাই, আপনার 2 বাচ্চার জনক, কেউ 1 বাচ্চার জনক। হ্যাঁ, এরা কারা? এই যে আরেকজন লিখছে স্যার একটা চাকরির জন্য বিয়ে হচ্ছে না, কি একটা বিপদ। এই বুড়া মহিলা, আর যারা আমার ক্লাসে এতক্ষণ জামাইয়ের পেশা লিখছেন, আসলে জামাই অর্থ কি জানেন? জামাই অর্থ হচ্ছে মেয়ের জামাই। হ্যাঁ,
নিজের হাজবেন্ডের জামাই বানায় বসে রয়েছেন, তাহলে তো আপনি বুড়ি মহিলা। আপনার বয়স মিনিমাম 55 থেকে 60 বছর। তাহলে আপনার মেয়ে হয়েছে, মেয়েরা বিয়ে দিয়েছেন, বিয়ে দিলে আপনি শাশুড়ি, শাশুড়ি হইলে আপনি না হয় এই জামাই পেয়েছেন। তাহলে আপনি জামাইটা কেমনে পাইছেন? হ্যাঁ, ইঞ্জিনিয়ার করে, এই করে, সেই করে, প্রবাসী, এটা করে। হ্যাঁ, আসলে কি আপনি বুঝে শুনে উত্তর দিয়েছেন? এই ঘটনা কি ঘটেছে দেখুন। মিমি, কি করছেন আপনি? ভুল উত্তর হয়েছে স্যার, স্বামী বললে পেশা আমি তো স্বামীরটা স্বামী হওয়া বলি উচিত নাই, ছিল। আমি তো স্বামী বলি নাই, আমি তো আপনার স্যার বর বলি নাই, আমি আপনার হাজবেন্ড বলি নাই, আমি আপনার পতিও বলি নাই। স্বামী শব্দের কোনো সমার্থক শব্দ বলি নাই। জামাই শব্দের অর্থ হচ্ছে মেয়ের জামাই। ভাই বাবুটা জিজ্ঞেস করবো, আপনি ম্যারিড? ইয়েস স্যার। আপনার জামাই কি করে? স্যার জামাই এই করে। বাচ্চা কয়টা? স্যার দুইটা, একটা 5 বছর, একটা 10 বছর। পিঠে বের করে দিবে। হ্যাঁ, 5 বছর 10 বছর, আপনি তো বাংলাদেশের আইনে অন্যায় একটা করেন নাই, 5 বছরে মেয়েরা বিয়ে দিয়েছেন। হ্যাঁ, তার মানে ঘটনা কি আপনার? 12টা বাজাইছেন। হ্যাঁ, এটা হচ্ছে আসলে আমি আপনার সাথে একটু মজা করলাম, কিন্তু ভাইবাতে এমনি ধরে। মেয়েরা কিন্তু বুঝবেনই না যে আসলে ভাইবাটা ফেলটা কোথায় করাই। ভাইবাতে আসলে ফেল বলতে কিছু নাই, এই টাইপের ক্রিটিক্যাল প্রশ্নের উত্তর যদি দিতে না পারেন তাইলে ফেল, না হলে ফেল নাই। আর দিন শেষে তো রিজেক্ট। স্যার আমার তো মেয়েই নাই, তাহলে আপনি জামাই পাইছেন কেমনে? মিলি, কি জানি করে বলছিলেন। হ্যাঁ, এটা করা যাবে না। একটা স্ক্রিনশট নেন, আমরা পরবর্তী অধ্যায়ে যাচ্ছি। পুরুষবাচক শব্দ এই পর্যন্ত পড়বেন। তৎসম বা বিদেশি, এটা বোর্ড বই, 9, 10 বোর্ড বইটা ভালো করে পড়বেন, তাহলেই হবে। 9, 10 বোর্ড বইয়ের বাকি অংশটা ভালো করে, কথা কবে কি করে? 9, 10 বোর্ড বইটা ভালো করে পড়বেন, 9, 10 বোর্ড বইটা ভালো করে পড়বেন। তাহলে আমরা পরবর্তী অধ্যায়ে যাচ্ছি। এখন আমি একটু শিটে যাচ্ছি, দেখাচ্ছি যে আপনি আসলে পড়বেনটা কি এখান থেকে। এখান থেকে আসলে আপনি কি পড়বেন? কনিষ্ঠের বিপরীত কনিষ্ঠা, এটা আপনাকে পড়তে হবে। ষোড়শ ষোড়শী, দাতা দাত্রী, পালক পালিকা, অধ্যাপক অধ্যাপিকা, মেথর মেথরানী, অরণ্য অরণ্যানী। আপনার পরীক্ষা এটা আসবে। কাঙ্গাল এর শ্রীবাচক কি? কাঙ্গালিনী। দুঃখী দুঃখিনী, অবাগা অবাগিনী, চাকর ঝি। মেয়েরা যদি কাজ করে অন্যের বাসায় তাকে বলে ঝিয়ের কাজ, আর ছেলেরা যদি অন্যের বাসায় কাজ করে তাহলে তার নাম হচ্ছে চাকর। চাকরানিও বলা যাবে, দুইটাই বলা যাবে। বাদশাহ বেগম। আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে কুলি আর বিপরীত শব্দ কি? কামিন, সরি কমিন বা কামিন দুইটাই হয়। বেআই বেআইন, হুজুর হুজুর আইন, মেধাবী মেধাবিনী। এটা হচ্ছে আপনার কাজ, এটা আপনি একা একা নিজে নিজে পড়বেন, একা একা এটা আপনি নিজে নিজে পড়বেন। এরপরে পার্ট 2 আমরা যাব সংখ্যাবাচক শব্দ। সংখ্যাবাচক শব্দটা বের করুন লেকচার শিটে। সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ আছে না আপনার এখানে? আছে। সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো একটা সংখ্যা, গণনা বা গণনা দ্বারা কোনো একটা লব্ধ ধারণাকে যদি বোঝাই, তার নাম হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এটা ভাইবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি শিক্ষক হিসেবে আপনার ব্যক্তি জীবনে খুবই গুরুত্বপূর্ণ। যখন মাস্টারি পেশায় আসবেন, শিক্ষকতা পেশায়, অনেক জায়গায় আপনাকে বাচ্চারা আটকে দিবে। বাচ্চার মা বাবা এসে 2-4টা প্রশ্ন জিজ্ঞেস করবে, তখন ভাববে না আপনি কি আরবি শিক্ষক, নাকি দর্শনের শিক্ষক, নাকি ইংরেজি শিক্ষক, আপনি কি সহকারী শিক্ষক, নাকি আপনি প্রভাষক। এইগুলো দেখার সময় নেই, দমদম এসে প্রশ্ন করবে। তখন আপনাকে উত্তর দিতে না পারলে তখন কেমন লাগবে? সংখ্যাবাচক শব্দ, সংখ্যাবাচক শব্দ 4 প্রকার। 1 অঙ্কবাচক, 2 পরিমাণ বা গণনাবাচক, 3 ক্রম বা পূরণবাচক, 4 নম্বরে হচ্ছে তারিখবাচক। আমি প্রথমেই একজন একজন করে ধরবো। মিমি, আজকে বাংলা কত তারিখ, কোন মাস? ইয়েস অর নো, জানলে বলবেন, না জানলে উল্টা দুঃখিত স্যার, জানি না। আর বাকিরা কমেন্টে লেখার চেষ্টা করুন, আজকে বাংলা কোন মাস, কত তারিখ? মিথিলা কত সাল? রুমানা? স্যার মনে নেই, মানে জানি না। বিবা? স্যার সরি জানি না। হ্যাঁ, এমএ পাস করছেন। রাকিব? 1431 সাল স্যার। কোন মাস, কত তারিখ? অগ্রহায়ণ মাস স্যার। হ্যাঁ, আন্দাজি ভালো করে বলবেন। এই কেডা, আপনি ক্যালেন্ডার নামাইছেন কেন দেয়াল থেকে? কি চালাকের চালাক রে বাবা, পাশে ক্যালেন্ডার আছে, ক্যালেন্ডার নামায় বসে বসে দেখতেছে। হেরুল ইসলাম? স্যার 20 অগ্রহায়ণ। 20 অগ্রহায়ণ, কত সাল? জি স্যার 1431। বুঝে বলছেন না আন্দাজি বলছেন? জি স্যার, বুঝে বুঝে পরের দিনই দেখতে হয়। স্যার দেখে 1431। বলছেন? জি ওই মানে স্যার আমি তো দেখে লিখছি 100% কারেক্ট। এই করছেন তো নকল। আবার আমার কমেন্টে লিখেন যে দেখে লিখছি 100% কারেক্ট, এটা মানলাম, কিন্তু আবার লিখছেন কি দেখে লিখছি। কি একটা বিপদ আপনাদেরকে নিয়ে। হ্যাঁ, ঘটনা কি? তিথি রায়, আপনি বলুন, আজকে বাংলা কোন সাল, কোন মাস, কত তারিখ? স্যার 20 অগ্রহায়ণ। কত সাল?
সালটা কনফিউজড স্যার। এমন মাইর দেবো আপনারে, আপনার ধর্মীয় সকল উৎসব বাংলা সালের উপর নির্ভর করে, বাংলা মাসের উপর, আর আপনি আছেন সালটা কনফিউজড। হ্যাঁ, উপায় আছে? ভাইবা বোর্ডে ফেল। তারিখ বলতে না পারলে, যেমন মুসলিমদেরকে আরবি, হিন্দুদেরকে বাংলা, এটা জিজ্ঞাসা করবেই। করলে যদি উত্তর সম্ভবত 1431। সম্ভবত, মানে আপনি সন্দিহান, তাই তো? স্যার 1431ই হবে। 1431। আপনি একটু বলেন হিন্দু ধর্মের আপনি বলবেন হচ্ছে প্রথমে বাংলা মাস কোনটা কয় দিনে যায়? স্যার বৈশাখ মাস। সবগুলো কোনটা কয় দিনে যায়? খাইরুল, জি স্যার। কোন মাস কয় দিনে যায় বাংলাটা বলতে পারবেন? না স্যার। এরপরে যাবেন হচ্ছে বিল্লাল, ওমর ফারুক মোংলা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বিপ্লবী। স্যার বাংলা মাস তো বেশি মানে সবই তো মনে হয় 30 দিনে। হ্যাঁ, আন্দাজি। এই উল্টা পাল্টা যাচ্ছে তো, এটা কই শিখছেন আপনি? রাকিব, স্যার আমি কখনো শুনি নাই যে সঠিক জানি না স্যার। এরকম কি শুনি নাই তো। কোন কি আপনারা? হ্যাঁ, ইয়াসিন মোল্লা। জানি না, ঘুমাচ্ছেন। স্যার প্রথম 5টা মনে হয় 31 দিনে আর বাকিগুলা মনে হয় 30 দিনে স্যার। জি স্যার। ইয়াসিন মোল্লা, বাংলা মাস কোনটা কয় দিনে যায়? জানা নেই স্যার। একজন একটা হয় নাই। মিথিলা, রোমানা। জানা নেই স্যার। জানা নাই স্যার। হ্যাঁ, আপনারা কারা? এই যে এমএ পাস করছেন, আপনাদের সার্টিফিকেট তো এখন নজরুলের মতো বাজেয়াপ্ত করা দরকার, জমা দিয়ে দেন। হ্যাঁ, বাংলা মাস কোনটা কয় দিনে যায় এটা যদি বলতে না পারেন তাহলে তো হবে না। বাংলা মাস প্রথম, লিখুন, খাতা কলম নেন। এটা হচ্ছে আমাদের আজকের ক্লাসের আলোচনার বিষয়। বাংলা মাস কোনটা কয় দিনে যায় খুব খেয়াল করে দেখুন। বাংলা মাস প্রথম 4টা যাবে, সরি প্রথম 6টা যাবে হচ্ছে 31 দিন। মাস প্রথম 6টি 31 দিন গুণন করেন। 6 একে 6, 3 6 18। পরের 5টি 30 দিন, পরে 3 5 15। 5টি এরপরে যাবেন হচ্ছে ফাল্গুন মাস। কোন মাস কত দিন যায়? ফাল্গুন মাস, 3 দিন। ফাল্গুন মাস যাবে হচ্ছে 29 দিন। যোগ করেন, 9 6 15 আর 5, 7 আছে 1 আর 2 3 আর 5 8 আর 8 16 6, 7 আছে 1 আর 1 2 আর 1 3, 365 দিন। এই হচ্ছে আমাদের বাংলা তারিখের হিসাব। এটা নিবন্ধনে ভাই ভাই ধরে, এখন ভাই ভাই চলতেছে বুরাক টাওয়ারে। বাংলা শেষ হলো, ইংরেজি শেষ হলো। এখানে কিন্তু সবাইকেই প্রায় প্রশ্ন ধরে। একদিনে একটা বোর্ডে 30 জনের মধ্যে 5-7 জনকে বাংলা তারিখ ধরে, কোন মাস কয় দিনে যাচ্ছে, কেমনে যাচ্ছে। হ্যাঁ, বাংলা তারিখ হিন্দু ধর্মের হলে আরো বিশাল বিপদ। বাংলা মাস কোনটা কোন গ্রহের নাম অনুযায়ী হয়েছে, ওই গ্রহের নামটা কি, এটা কোন ধরনের শব্দ, কোন ভাষার শব্দ, কেন আসলো, কিভাবে আসলো, হ্যাঁ, এটা বিস্তারিত ধরবে। 365 দিন। আমাদের বাৎসরিক গতি কত? 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 47 সেকেন্ড। তার মানে প্রায় 6 ঘন্টা করে বাড়তে বাড়তে 4 বছরে একটা দিন বেড়ে যায়, সেটাকে বলে অধিবর্ষ। ইংরেজিতে বলে লিপ ইয়ার। লিপ ইয়ারে এই ফাল্গুন মাস হবে 29 দিনের জায়গায় 30 দিন, আর বছর হবে 365 দিনের জায়গায় 366 দিন। বুঝতে পেরেছেন? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? স্যার না, বাংলা স্যার। ক্যালেন্ডারের সাথে ইংরেজি বা অন্যান্য ক্যালেন্ডারের কি দিনের হিসাব কম বেশি হবে? জি, বা দেখা যাচ্ছে বাংলা ক্যালেন্ডারে 5 বছর, অন্য ক্যালেন্ডারে যা দেখা যাবে ওখানে 5-7 দিন কম বেশি হবে কি? কেন 365 দিন কি মিলছে? স্যার ওই যে 5 ঘন্টা 47 মিনিট 48 মিনিট 47 সেকেন্ড, সব ক্যালেন্ডারে তো এইভাবে মিলবে না। 4 বছরে একটা দিন বেড়ে যাবে, 4 বছর পরে একটা দিন। 5 ঘন্টা মানে 6 ঘন্টা ধরেন, 48 মিনিট 47 সেকেন্ড মানে 49 মিনিট। 5 ঘন্টা 49 মিনিট মানে 6 ঘন্টা ধরেন, 4 6 24 ঘন্টা না? জি স্যার। 4 বছরে একটা দিন বেড়ে যাবে। কিন্তু আরবি মাসে আর একটু কমবে। আরবি মাস এইখানে চেয়ে তুলনায় 350 দিন বা 54 দিনে যাবে। আরবি মাসটা একটু বলবেন, খাইরুল ইসলাম বলতে পারবেন? চান্দ্র মাসের স্যার, হিসাবটা? স্যার চন্দ্র মাস তো একমাত্র আল্লাহ প্রদত্ত স্যার, এটা হ্যাঁ। আসলে কিভাবে
একভাবে এইভাবে ফিক্সড করা যাবে না। তবে আরবিতে কোনো মাস কি 31 দিনে আছে? না স্যার, 29 আর 30 দিনে। 29 এবং 30 দিনে, 31 দিনে কিন্তু মাস নাই। এখন আসুন, জি। একজন লিখছেন স্যার এনটিআরসি এর সার্কুলার কখন দিতে পারে? কলেজ ভাইবা শুরু হলে দিবে। স্কুলের ভাইবা শেষ হলে কলেজের ভাইবা শুরু হবে। আমরা ধারণা করছি ডিসেম্বরের শেষ সপ্তাহ অথবা জানুয়ারির প্রথম দিকে, যদি পরিস্থিতি স্বাভাবিক থাকে, আপনাদের 19তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার দিয়ে দিবে। আর আমি চাচ্ছি আপনাদের সার্কুলার শুরু হওয়ার আগেই বাংলা অংশের পূর্ণাঙ্গ একটা প্রস্তুতি, একটা গাইডলাইন, যা প্রয়োজন সবটুকু দেওয়ার জন্য। নিবন্ধনের সার্কুলার হয়ে যাওয়ার পর আর ক্লাস, আমাদের ক্লাসে বসা দরকার নেই। আপনি বাসায় প্রত্যেকদিন রুটিন করবেন, একটা করে ক্লাস করবেন, রেকর্ড ক্লাস দেখবেন আর পড়বেন, দেখবেন আর পড়বেন। এটা হচ্ছে আপনার কাজ থাকবে। এখন আপনার কাজ হচ্ছে যত নোট করা দরকার নোট করুন। একটু টুকটাক যদি পড়তে গিয়ে কষ্ট হয় বা একটু সময় কম পান, নোটটা করে ফেলেন, রেকর্ড দেখে নোট করবেন। এরপরে আপনার কাজ হচ্ছে যখন সার্কুলার হয়ে যাবে আর ক্লাস তখন তো শেষ হয়ে যাবে, রেকর্ড ক্লাস দেখবেন। যদি বিশেষ কোনো সমস্যা হয় আমাদের ফেসবুক গ্রুপ আছে অথবা আমাদের সার্ভিসে জানাবেন, আমরা প্রয়োজনে সলভ ক্লাস নিব তখন। এটা হচ্ছে আমাদের কাজ। তো আমার কথা হচ্ছে আপনাকে শুধু বাংলাতেই 20 পেতে হবে, আল্লাহ যদি রহমত করে। আর আপনি যদি চেষ্টা করেন ইনশাল্লাহ আপনি 20-এ 20, 25-এ 25 পাওয়ার সম্ভাবনা আছে। 5 তাও ছেড়ে দিলাম, কোনো কারণে 5টা ভুল, 5টা দিলেন, কমন করলো না, আপনাকে 20 পাওয়াই লাগবে। যদি 20 পেতে না পারেন তাহলে মনে রাখবেন আপনি আমার কথা শোনেন নাই। আমি ধরে নেব আপনি আমার কথা শোনেন নাই, কথা শুনলে কমন পড়বে। এটা কিন্তু আমি প্রাইমারি পরীক্ষায় বলতে পারবো না যে বাংলায় 20টা প্রশ্ন থাকবে, 20-এ 18 পাবেন, এটা আমি বলতে পারবো না। বিসিএস এর ক্লাসে কোনোদিন এই কথা আমি বলতে পারি না, কারণ ওখানে সব প্রশ্ন কমন পড়ে না। নিবন্ধনে কমন পড়ে, এটা আমার কোনো ক্যারিশমা না, নিবন্ধনে প্রশ্ন কমন পড়ে। এই জন্য বারবার বলতেছি আপনি চেষ্টা করুন। আর সাবজেক্টিভ তো আপনার চাকরি তো নির্ভর করবে আপনার সাবজেক্টিভ নলেজের উপর। তখন যে সময় পাবেন ওই সময় আপনি গুছাই নিতে পারবেন, তখন খুব একটা সমস্যা হবে না। বিদ্যাবাড়ি থেকে ইসলাম শিক্ষা বিষয়ে লিখিত কোনো কোর্স আছে স্যার? জি আছে, স্কুলেও আছে, কলেজেও আছে। স্যার স্কুলের ইসলাম শিক্ষা সহকারী মৌলবী, কলেজের প্রভাষক ইসলাম শিক্ষা, দুটোই আছে। ওকে, এখন আসুন, এখন যাবেন হচ্ছে এটা বাংলা তারিখবাচক শব্দ প্রবর্তন করেছেন সম্রাট আকবর। কে বাংলা তারিখবাচক শব্দ তৈরি করেছেন? সম্রাট আকবরের মাথায় তো ছিল গোবর, এবারটা করলো কেমনে? সে নিজে করে নাই। 1556 সালে পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করার মধ্য দিয়ে তিনি দিল্লি সালতানাতের দায়িত্বভার গ্রহণ করেন। যখন এই সম্রাট আকবরের মধ্যে এই মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা সম্রাট বাবরের ছেলের নাম হচ্ছে, স্যার হিন্দু হুমায়ুন। ধর্মের লিখিত কোনো বই আছে এস.বি. ঢালি আমি এই মুহূর্তে বলতে পারলাম না, এটা আমাকে জেনে বলতে হবে, কারণ হিন্দু ধর্মের স্টুডেন্টের সংখ্যা কম থাকে। আর ইসলাম শিক্ষা তো ওই যে প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলক, প্রত্যেকটা স্কুলে কিন্তু ইসলাম শিক্ষা একজন করে লাগেই। আর হিন্দু ধর্ম সকল স্কুলে নাই, বিদায় আমি এটা জেনে আপনাদেরকে পরবর্তী ক্লাসে জানাতে পারবো। কারণ এখানে স্পেসিফিক কোর্স করা লাগে হিন্দু ধর্ম শিক্ষক হওয়ার জন্য, সার্টিফিকেট কোর্স যেটাকে বলে, অথবা সংস্কৃত ভাষায় পড়ালেখা করতে হয়। এরকম ছেলে মেয়ে এমনি কম পাওয়া যায়, আমি এটা জানি না, আগামী ক্লাসে জেনে বলার চেষ্টা করব। তাহলে আসুন, সম্রাট বাবর, তার ছেলের নাম হচ্ছে হুমায়ুন। 1544 সালে চৌসারের যুদ্ধে হুমায়ুন শের শাহের নিকট পরাজয় বরণ করেন। এ পালায় কোনো মধ্যে সে গিয়ে আশ্রয় নেয় তুরস্কে, পারস্যে, বর্তমান যেটা পারস্য, এই ইরানে গিয়ে সে কি করে আশ্রয় নেয়। ইরানেই জন্ম হলো সম্রাট আকবরের। সম্রাট আকবর পরবর্তীতে ইরান সরকারের সহযোগিতায় যখন তিনি পানিপথের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেছেন, তখন তিনি কি করলেন, এই অঞ্চলে তার রাজত্ব প্রতিষ্ঠা করার জন্য একটা সময় তিনি কি করলেন, সাম্রাজ্যের বিস্তৃতি ঘটালেন, ফার্সিকে রাজভাষা করে দিলেন। এর আগে কখনো ফার্সি রাজভাষা ছিল না। আমরা বলি নামাজ একটা ধর্মীয় শব্দ, ধর্মীয় ইবাদত, কিন্তু শতকরা 99% মানুষ নামাজ এর বাংলা জানে না। শতকরা 99% নামাজ বুঝি, রোজা ফার্সি শব্দ, এর আরবি সাউম অথবা সিয়াম, জীবনেও বলি না। নামাজের আরবি হচ্ছে সালাত, হ্যাঁ বাংলা তো জানি না। নামাজের আরবি সালাত, কোনদিন বলে না আসো সালাত আদায় করি, হ্যাঁ আমরা নামাজ পড়স বেটা, চলো নামাজে যাই, আসো একটু নামাজটা পড়ি, এমনি বলি। তো বাংলাটা আমরা জানার চেষ্টাও করি না। এই সম্রাট আকবরের সময় ইরানের একজন বিশিষ্ট জ্যোতিষ্ক বিজ্ঞানী ছিল, যে আকাশের জ্যোতিষ্ক মণ্ডলীর চলাচলের উপর ভিত্তি করে তিনি একটি ধর্ম তৈরি করেছেন, তার নাম হচ্ছে এই বাংলা মাস। ওই যে বেটা এটা আবিষ্কার করেছেন তার নাম হচ্ছে উমর ফতুল্লাহ সিরাজি। নাম কি? হ্যাঁ বলুন, উমর ফতুল্লাহ সিরাজি। উনি কি করেছেন, নক্ষত্রের চলাচলের উপর ভিত্তি করে এই তারিখ তৈরি করেছেন। ইসলাম ধর্মের সকল উৎসব পরিচালিত হয় চাঁদের উপর ভিত্তি করে, হিজরি সালের উপর।
হিন্দু ধর্মের সকল উৎসব পরিচালিত হয় এই নক্ষত্রের উপর ভিত্তি করে, এই বাংলা সালের উপর। সম্রাট আকবর একটা ধর্ম তৈরি করেছিলেন, দিন এ ইলাহি। এই দিন-এ ইলাহির মূল মন্ত্র কি ছিল কেউ জানেন? লা ইলাহা ইল্লাল্লাহু আকবারু খলিফাতুল্লাহ। সালামের জায়গায় ছিল আল্লাহু আকবার। উত্তর দিতে হতো জাল্লা জালালুহু, কারণ কারণ তার মূল নাম ছিল জালালউদ্দিন মোহাম্মদ আকবর। হ্যাঁ, যারা মাদ্রাসায় আছেন অনেক ভালো জানেন, আলেম মানুষ অনেক আছেন আমার ক্লাসে, একাধিক স্যার আলেম। তাকে অনেকে বলেছিল তিনি ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন, আবার ইতিহাসে বলে যে না, তিনি শেষে এসে ইসলামে আবার ছিলেন, ফিরে আসছিলেন। আচ্ছা, এটা আমরা কি আসলে ঠিক? এটা আপনারা বলবেন। আমি আমার ইতিহাসে যতটুকু পাই, এটা আপনারা যেহেতু ইসলাম ধর্ম নিয়ে পড়ালেখা করেছেন, অনেক অনেক জ্ঞানী মানুষ আছেন এখানে, এটা আপনারা বলবেন। তা আমি যতটুকু ইতিহাসে পড়েছি, আমি যতটুকু জেনেছি, ওনার ধর্মের এই মূল মন্ত্র ছিল লা ইলাহা ইল্লাল্লাহু আকবারু খলিফাতুল্লাহ। আবার কোথাও ছিল এরকম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া আকবারু খলিফাতুল্লাহ। হ্যাঁ, এটা কোথাও ছিল। তবে আকবর ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে ঘোর বিদ্বেষী। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনো মতেই সহ্য করতে পারতেন না। ওনার একজন মন্ত্রী ছিল মুল্লা দু পিয়াজু। ওনার ইতিহাসটা যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে একমাত্র মন্ত্রিসভার মধ্যে বীরবল, টুডরমল, তানসেন সহ এই আইনে আকবরীর আবুল ফজল সহ যারা ছিল, সবাই ছিল হচ্ছে, তাদের মধ্যে থেকে 17 জন মন্ত্রী এই দ্বীন-এ ইলাহি গ্রহণ করে, কিন্তু বেশ কয়েকজন মানুষ দ্বীন-এ ইলাহি গ্রহণ করে না। এবং এই দ্বীন-এ ইলাহির বিরুদ্ধে একজন ইসলামী পণ্ডিত বা ইসলামিক স্কলার তিনি আন্দোলন গড়ে তোলেন, তার নাম হচ্ছে আল্লামা মুজাদ্দেদ-ই আলফে সানি। এই ওনার সাথে এই মুজাদ্দেদ-ই আলফে সানি, যারা মাদ্রাসায় পড়েছেন, আমি আশা করি আপনারা ওনার সম্পর্কে বিস্তারিত জানেন। উনি শুধু মুসলিমদেরকে নিয়ে আন্দোলন করেছেন তা না, ওনার আন্দোলনের ফলে প্রেক্ষাপটে হিন্দু ধর্মের যারা পুরোহিত, এই পুরোহিতরাও রাস্তায় নেমেছেন। কারণ এখানে তিনি প্রথম কাজটি যেটা করেছেন, এই দ্বীন-এ ইলাহি হিন্দু এবং মুসলিম বিয়ে বৈধ। কি একটা বিপদ! কারণ তার একটা উদ্দেশ্য ছিল, যোধা নামে একটা মেয়ে ছিল, এই যোধা মেয়েটাকে বিয়ে করেছিল সে। এখানে আসুন, এই মুঘল সাম্রাজ্যের ইতিহাসে আমরা দেখতে পাই আওরঙ্গজেব ছিলেন সবচেয়ে পুত পবিত্র চরিত্রের অধিকারী এবং ধার্মিক। সবচেয়ে অধার্মিকদের মধ্যে ছিলেন সম্রাট আকবর। তার রাজসভায় প্রায় 750 উপপত্নী ছিল, যাদেরকে আমরা বাংলায় যদি বলি প্রস্টিটিউট বা পতিতা বলা হয়। যদিও ইসলাম ধর্মে দাসী রাখার একটা বিধান ছিল একটা সময় পর্যন্ত, পরবর্তীতে এটাকে অকার্যকর করা হয়। এখন খায়রুল ইসলাম, মাদ্রাসার কারা পড়ছেন? হুজুর আছেন অনেকেই। বর্তমানে কি দাসী রাখার বিধান আছে? না স্যার। না স্যার। আচ্ছা, সম্রাট আকবরের সময়ও ছিল না, কিন্তু এই যে 700 উপপত্নী রেখেছিলেন, এই উপপত্নীর বিষয়টা ধর্মীয় দৃষ্টিকোণের বাইরে। আর এটাকে কি বলেন সবাই মিলে যে একমত হয় ইসলাম ধর্মে? এটার নাম কি? ইজমা না কিয়াস? সকল আলেমগণ একমতে আসছেন যে এখন আর দাসী বা দাসী রাখা যাবে না। জি, ইসমা। ইজমা। আচ্ছা, এখন আসুন, এটা সম্রাট আকবরের আগে ছিল। আল্লামা মুজাদ্দেদ-ই আলফে সানি, উনি সর্বপ্রথম তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন যে না, এটা কোনো মতেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অপমান, কখনোই কোনো মতেই এই রাষ্ট্রীয়ভাবে অপমানকে মেনে নেওয়া যাবে না। এখানে অনেক ঘটনা আছে, আমি সেদিকে যাচ্ছি না। উনি একটা মঞ্চ নাটকেরও আয়োজন করেছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট করার জন্য। এই মঞ্চ নাটকের মূল অভিনেতা ছিলেন তিনি নিজে, ছিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে অভিনয় করতে এসে তিনি যখন জনগণের ধাওয়া খেয়ে পাল্টে গিয়েছিলেন। আমরা সেটাতেও যাচ্ছি না, আমরা যাচ্ছি শুধু দ্বীন-এ ইলাহিকে নিয়ে। দ্বীন-এ ইলাহি একটা ধর্ম তৈরি করেছিলেন, যে ধর্মের অনুসারী ছিল মাত্র 17 জন। এরা কারা বলেন? এরা কারা যারা 17 জন দ্বীন-এ ইলাহি মেনে নিল? এরা হচ্ছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সারা জীবন, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত একটা শ্রেণী থাকবে, শাসক, অত্যাচারী শাসক যা বলবে তারা বলবে ইয়েস স্যার, জি স্যার, ঠিক স্যার। হ্যাঁ, তাদের কাজ হচ্ছে এই 3টা শব্দ, আপনি যা করতেছেন সব ঠিক, আর আমরা তো আপনার পিছনে 80 টাকা পয়সা যা লাগে দিবেন আপনি, আমরা খাবো। এখন আসুন, আমার এটাও দরকার নেই। তারিখবাচক শব্দের প্রথম চারটা শব্দ, পহেলা, দুসরা, তেসরা, চৌঠা, এই 4টা হচ্ছে হিন্দি ভাষার। পহেলা, দুসরা, তেসরা, চৌঠা। দেখুন তারিখবাচক, স্ক্রিনে তাকান, এই 4টা শব্দ হচ্ছে হিন্দি ভাষার। যেমন পহেলা বৈশাখ। হ্যাঁ, তাহলে এইটারে অনেকেই বলে না, এটা কি লিখলাম বলেন তো? পহেলা। একলা বৈশাখ। পহেলা। না, এখন ধরেন কেউ বলছে একলা বৈশাখ,
তখন তার একটা গান শোনাই দিবেন, হ্যাঁ, রবীন্দ্রনাথের। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা হ্যাঁ, তাহলে ওই গান শোনাই দিবেন। আসলে এটা উচ্চারণ কিন্তু একলা না, এটার নাম হচ্ছে কি, স্যার পহেলা। এটা বুঝতে ও এটার নাম কি, দোসরা, দুইরা। দোসরা, এটার নাম কি, তিনরা। তেসরা, তেসরা এটার নাম কি, চৌঠা, চৌঠা। মনে রাখবেন এই চারটা হচ্ছে হিন্দি ভাষা থেকে আসছে। 1 থেকে 4 পর্যন্ত হিন্দি নিয়মে সাধিত। 5 থেকে লাস্টে তারিখবাচক শব্দে বলবেন ই। 5 ই অগ্রহায়ণ, 17 ই অগ্রহায়ণ, 18 ই অগ্রহায়ণ। 19 থেকে লিখবেন সে। 19শে জানুয়ারি, 31শে জানুয়ারি, 31শে ভাদ্র, 19শে ভাদ্র। তাহলে তারিখবাচক শব্দ 3 ভাগে বিভক্ত। 1 থেকে 4 পর্যন্ত পহেলা, দুসরা, তেসরা, চৌঠা। 5 থেকে ই 18 পর্যন্ত। 5 থেকে 18 পর্যন্ত কি হবে, ই। 19 থেকে 31 পর্যন্ত কি হবে, সে। বুঝতে পারছেন? জি স্যার। এইবার আসুন, আপনার ক্লাস 10-এ রোল কত ছিল বাংলায়? কমেন্টে লিখুন। সবাই, বলা যাবে না, এটা ভাইবার প্রশ্ন। ভাইবাতে কিন্তু ফেল করাই না, ফেল করানোর সুযোগ নাই। 20 নম্বরের ভাইবা নিবন্ধন, এটার নাম্বার কিন্তু আপনার চাকরি পাওয়ার জন্য যুক্ত হবে না। ফেল করা এখানে 2-4টা প্রশ্ন এনাফ। উল্টা পাল্টা তথ্য দিবেন, ফেল। তোমার কিছু করার নাই এখানে। ছোট বাচ্চা কারোর সাথে কথা বলছেন, এই যে কান মিউট রাখবেন। হুম, ঘটনা কি আপনাদের? হ্যাঁ বলেন তো, সবাই ভুল করতেছেন কেন? জুমুর, মনিরুজ্জামান ভুল, তিথি রায় ভুল, রাকিবা খাতুন ভুল, নিশাদ ভুল। সদা সত্য কথা বলিব, সত্য বই মিথ্যা বলিব না। ঢালি ভুল। আমি জিজ্ঞেস করছি রুল। হ্যাঁ, আপনার তারিখবাচক শব্দ লিখতেছেন 2-1 জনে, কেন? 2-1 জনেরটা ঠিক হয়েছে, শিউলিরটা ঠিক আছে, মহিনুর ঠিক আছে। এই আপনারা 107 জন কমেন্ট করছেন, মাত্র 16 জন, বাকিরা ঘুমাচ্ছেন। এই সবাই কমেন্টে লিখুন আপনার রোল কত ছিল ক্লাস 10-এ। এই ক্লাস 10-এ রোল কত ছিল? ক্যামেরা অফ। এটা নিয়ে আজকে আমার আপত্তি নাই, কিন্তু আমার আপত্তি, ঘোর আপত্তি হচ্ছে আপনি কমেন্ট না করলে। ভাই ভাই গিয়ে ফেলটা করেন, খুব ভালো লাগবে। হ্যাঁ, ভাই ভাই গিয়ে গলা চুলকায় চুলকায় ফেল করবেন, স্যার আমাদের ফেল করান, তখন কেমন লাগবে? কে কে ফেলতে চায়? হ্যাঁ, আপনি তো তাই করতেছেন আপনারা। ইয়াসিন মোল্লা, আপনার রোল কত ছিল? 11। বিপ্লবী কত ছিল? স্যার 2। 2। মিথিলা কত ছিল? চাই মিমি 4 স্যার। একটাও সত্য কথা বলেন না। এই 4 জনের মধ্যে 3 জনই মিথ্যা বলিয়াছেন। একটু আগে শপথ করালাম, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না। বিপ্লবী বিপ্লব করিয়া করিয়া মিথ্যা বলিয়াছেন। ইয়াসিন মোল্লা মোল্লাবাড়ির ছেলে হইয়া মিথ্যা বলিয়াছেন। মিথিলা মিথিলার মানুষ হইয়া আপনি মিথ্যা বলিয়াছেন। মিমিও মিথ্যা বলিয়াছেন। আসলে রুল আপনি যা বলছেন তা রুল হয় না। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এটা হচ্ছে রুল। রুলের হচ্ছে ক্রমিক, ক্রমিক। বিপ্লবী, আপনার রুল কত ছিল? স্যার 2 ছিল। আপনার ক্লাসে বলতো কি, এই 2 মেয়ে এদিকে আসো না, দ্বিতীয় মেয়ে। দ্বিতীয়, স্যার, দ্বিতীয় বলতে হবে। দ্বিতীয় গাল, মানে এরকম সেকেন্ড গাল, তারপর দ্বিতীয়, মানে যখন রোল অ্যানাউন্স দ্বিতীয় করতে। মেয়ে অথবা সেকেন্ড গার্ল, ফার্স্ট বয়, সেকেন্ড বয়। হ্যাঁ, তাহলে আপনি কি লিখছেন? এই দেখেন, একজন কেন আমার মারতে মন চাই। একজন স্যার একটু আগে একজন কমেন্টে কমেন্ট করছেন কি জানেন, শুনলে হাসবেন, স্যার আপনি এত মারতে চান কেন? এই দাদা, আমি মারতে চাই না, আমি আদর করতে চাই, কিন্তু আপনারা তো মায়ের খাওয়ার কাজ করেন। হ্যাঁ, উল্টো পাল্টা লিখছেন সব তথ্য। তারিখের জায়গায় এসে বলেন পারি না, বাংলা মাস কোনটা যাই পারি না। হ্যাঁ, নিজের জামাই রে, নিজের হাজবেন্ড রে জামাই বানিয়ে বসে রয়েছেন। হ্যাঁ, আপনাদেরকে মায়ের দিব না, কারে দিব? এই রাকিবা খাতুন লিখছেন 4 ঠা। এই রুল কি 4টা হয়? তারিখ হচ্ছে চৌঠা, চৌঠা লিখছে রুলের জায়গায়। কি একটা বিপদ! খাতা কলম নেন, এইবার আমি 100 পর্যন্ত লিখে দিচ্ছি তারিখবাচক শব্দগুলো।
সরি, ক্রম বা পূরণবাচক শব্দগুলো দেখুন। ক্রম বা পূরণ, দ্বিতীয় লোকটিকে ডাকো। একই সারি বা শ্রেণীতে অবস্থিত কোনো ব্যক্তি বা বস্তুর ক্রম বা পর্যায় বোঝালে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। আপনারা কিন্তু 1 থেকে শুরু করে 20 পর্যন্ত পারেন। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ, দ্বাদশ, ত্রয়োদশ, চতুর্দশ, পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ, ঊনবিংশ, বিংশ। আচ্ছা, এখন আসুন বিংশ মানে 20। বিংশর পরে দেখুন, আগে আমি দশকগুলো লিখলাম। বিংশ মানে 20। ত্রিংশ, খুব খেয়াল করে আগে দেখুন, মানে 30। চত্বারিংশ 40। এটা আপনার ব্যক্তি জীবনে, শিক্ষকতা জীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কোন সাবজেক্ট এটা আমার দেখা দরকার নাই। 50তম, চত্বারিংশ মানে 40। 50তম মানে 50। 60তম, 60তম মানে 60। সপ্ততিতম, সপ্ততিতম মানে 70। 80তিতম, আরবিতেও কিন্তু এরকম সংখ্যা আছে। 80তিতম, যারা মাদ্রাসায় পড়ছেন একটু পরে আপনাদেরকে বলবো। 80তিতম মানে 80। নবতিতম, নবতিতম 90। শততম মানে 100। তাহলে দেখুন, এগুলো লিখলাম কি, দশকগুলো লিখছি। এখন এককগুলো লিখবো, খুব খেয়াল করে দেখুন। একবিংশ, একত্রিংশ, একচত্বারিংশ। দ্বি অথবা দে, দুইটাই বলতে পারবেন। দা বিংশ, ত্রয়োবিংশ মানে 23। স্যার কেউ স্ক্রিন শেয়ার করে দিয়েছে, দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্যার ঠিক হয়েছে স্যার। ঠিক আছে স্যার, দেখা যাচ্ছে না? এখন যাই স্যার। ও, স্যার কেউ স্ক্রিন শেয়ার করে দিয়েছিল তো এজন্য দেখা যাচ্ছিল না। ও সরি। এই, দুষ্টামি করবেন না, হ্যাঁ, ক্লাসে আপনারা অনেকে খুব দুষ্ট। এই দুষ্টামি করা যাবে না। চতু, চতু মানে 4। চতুর্বিংশ, বেতাল পঞ্চবিংশতে একটা বই আছে। পঞ্চবিংশ মানে 25। পঞ্চত্রিংশ 35। পঞ্চচত্বরিংশ 45। ষট 50তম, ষট মানে 6। সপ্ত মানে 7। অষ্ট মানে 8। অষ্ট মানে 8। ঊন মানে 9। উনকে অপারেটর ধরবো। 29, 29, 39, 39, 49তম, 49, 69তম, 59। আরবি তো আছে। আলিফ মানে 1, বা মানে 2, জিম মানে 3, দাল মানে 4, আবজাদ, হাওয়া, সুত্তি, এরকম কিছু সংখ্যা আছে আরবিতে। যারা মাদ্রাসায় পড়ছেন এরা ভালো বুঝবেন। রোমান সংখ্যা কিন্তু আছে আলাদা। রোমান সংখ্যা, রোমান সংখ্যা কি? 1, 5, 6, 7, 10, 12, ঠিক এরকম কিছু সংখ্যা আছে। এখন আসুন, এইদেরকে বলা হচ্ছে ক্রম বা পূরণবাচক, ক্রমিক সংখ্যা। ক্রমিক মানে সিরিয়াল ধরে ধরে যাবে। 30 থেকে 40 একজনে বলবেন। কে পারবেন? মিউটদের মধ্যে একজন বলুন, দেখে দেখে বলবেন। মিমি। একত্রিংশ, দ্বিত্রিংশ, ত্রয়োত্রিংশ, চতুর্ত্রিংশ, পঞ্চত্রিংশ, ষটত্রিংশ, সপ্তত্রিংশ, অষ্টত্রিংশ, ঊনত্রিংশ, না, গিয়া চত্বারিংশ। পরেরটাকে ধরবে। 39, 44। ও, ঊনচত্বারিংশ, চত্বারিংশ। জি। এরপরে যাবেন হচ্ছে বিপ্লবী, 40 থেকে 50। স্যার এই, 40 আপনি থেকে কি ওয়াজ টোয়াজ করেন নাকি? আপনার নামে বিপ্লবী কেন? যারা ওয়াজ করে এদের নামে সেটা থাকবে বিপ্লবী, জিহাদি। হ্যাঁ, আপনার নামে সেটা বিপ্লবী কেন? ঘটনা কি স্যার আপনার? এগুলো তারা বলতে পারবে। আমার তো মনে হচ্ছে আপনি ওয়াজ টোয়াজ করছেন মনে হয়, নাহলে আপনার নাম বিপ্লবী কেন? বলুন। জি স্যার, একচত্বাংশ, একচত্বারিংশ, একচত্বারিংশ, দ্বিচত্বারিংশ, তারপর হচ্ছে ত্রয়োচত্বারিংশ, চতুর্চত্বারিংশ, পঞ্চচত্বারিংশ, ষষ্ঠ, ষট, স্যার ষষ্ঠ, ষট, ষটচত্বারিংশ, সপ্তচত্বারিংশ, তারপর হচ্ছে অষ্টচত্বারিংশ, পঞ্চমাংশ। 49তম, 50তম। জি স্যার। এরপরে বলবেন হচ্ছে মুল্লি, ওয়ালিমা। জি স্যার। 50 থেকে 60 বলুন। বাকিরা শোনেন, খুব সিরিয়াসলি শুনতে হবে।
একপঞ্চাশতম, দ্বিপঞ্চাশতম, ত্রয়োপঞ্চাশতম, চতুঃপঞ্চাশতম, পঞ্চপঞ্চাশতম, ষষ্ঠপঞ্চাশতম, সপ্তপঞ্চাশতম, অষ্টপঞ্চাশতম, ঊনষষ্ঠতম, ষষ্ঠীতম। ঊনষষ্ঠীতম, ষষ্ঠীতম। গুড। ইয়াসিন মোল্লা, ষষ্ঠী থেকে বলুন। একষষ্ঠীতম, দ্বিষষ্ঠীতম, একষষ্ঠীতম, দ্বিষষ্ঠীতম, ত্রিষষ্ঠীতম, চতুর্থ ষষ্ঠীতম, পঞ্চষষ্ঠীতম, ষষ্ঠ ষষ্ঠীতম, সপ্তষষ্ঠীতম, অষ্টষষ্ঠীতম, ঊনষষ্ঠীতম। ঊনসপ্ততিতম। ষট, ষট বলবেন, সপ্ত বলবেন, খেয়াল করবেন, তাহলে হবে। তাও ভালো বলছেন। মিথিলা, কি বলেছিলাম? ৭০ থেকে বলুন ৮০। একসপ্ততম, সপ্ততিতম, সপ্ততিতম, দ্বিসপ্ততিতম, দ্বিসপ্ততিতম, ত্রয়োসপ্ততিতম, চতুর্থ সপ্ততিতম, পঞ্চসপ্ততিতম, ষষ্ঠ সপ্ততিতম, সপ্তষষ্ঠতিতম, অষ্টসপ্ততিতম, ঊনশতশ কি স্যার? হ্যাঁ, ৭৯তম, ও, ৮০তম, সপ্ততিতম, সপ্ততিতম, ৭৯তম, ৮০তম। তিথি ৯০ থেকে একটা বলুন, যদি পারেন একটা চকলেট ফ্রি, আর যদি ভুল করেন একটা চকলেট জরিমানা দিবেন। এক নবতিতম, এক নবতিতম, দ্বিনবতিতম, ত্রয়োনবতিতম, চতুর্নবতিতম, পঞ্চনবতিতম, ষষ্ঠনবতিতম, সপ্তনবতিতম, অষ্টনবতিতম, ঊননবতিতম হবে স্যার এটা? ঊননবতিতম তো ৮৯। আচ্ছা, এটা কি হবে স্যার এটা? ঊনশততম? আপনি বলবেন, আমরা জিজ্ঞেস করেন কেন? স্যার এটা এটা তো আমি চকলেট বলবো। চলে গেছে অলরেডি, একটা চকলেট শেষ, একটা জরিমানা হয়েছে। খাইরুল ইসলাম, জি স্যার। ওই যে আরবিতে আলিফ, বা, জিম, দাল একটা সংখ্যা আছে না? আবজাদ, হাওয়াস, উত্তি, মানে এখানে একটা সিরিয়াল আছে আরবিতে, ভালো করে দেখবেন। প্রশ্ন করার সময় ক, খ, গ, গ, কিন্তু আরবিতে সিরিয়াল মেনটেন করে না, একটু চেঞ্জ করে দেয়। এরকম একটা সংখ্যা আছে। এখন আসুন, বাংলাতে এটার নাম হচ্ছে ক্রম বা পূরণবাচক। খায়রুল ইসলাম, ৯০ থেকে ১০০ বলুন। যদি পারেন আপনার দুই বাচ্চার জন্য 2টা চকলেট ফ্রি আমার পক্ষ থেকে। জি স্যার। যদি না পারেন জরিমানা আছে তিথি রায়ের মতো। এক নবতিতম, দ্বিনবতিতম, ত্রয়োনবতিতম, চতুর্নবতিতম, পঞ্চনবতিতম, ষটনবতিতম, সপ্তনবতিতম, অষ্টনবতিতম, ঊনশততম, শততম। আরে হলো না, না আপনার চকলেটটা মিস হয়ে গেল। স্যার শেষেরটা এই বুরহানুদ্দিন হাত তোলেন। এই ছেলেরে পাইছি, বুরহানুদ্দিন। এখন আসুন, এই দেখুন, আপনি কি ভাবছেন একটা চকলেট আমি এমনি এমনি ফ্রি ফ্রি দিয়ে দিব? নিশ্চিত এখানে একটা ঘটনা আছে। নবতিতম মানে ৯০, জি ভালো স্যার। কথা। এর আগে আরেকটা নব বসাবেন, নব মানে ৯ আর ৯০ ৯৯। নবতিতম হচ্ছে ৯৯, এখানে ৬৯তম থাকে না, বুঝছেন? হ্যাঁ, এটা তো আপনি আমাকে আগে শিখাননি, আমি কি করে বলবো? এই জন্যই তো চকলেটটা দিব না। হ্যাঁ, চকলেটটা না দেওয়ার একটা চিন্তা ছিল, দেখি এরপরে পারেন কিনা। জান, আপনাদের চকলেট আর দেওয়া লাগবে না, আপনারা মাফ। কিন্তু এটা মনে রাখতে হবে, এটা পেঁচানোর উদ্দেশ্য আছে একটা, সেটার নাম হচ্ছে, এটা অনেকবার চাকরি পরীক্ষায় আসছে, আপনাদের পরীক্ষাতে আসছে। বুরহানুদ্দিন হাত তোলেন। চলে গেছেন, 1 সেকেন্ডে। বুরহানুদ্দিন আনমিউটে চাপ দেন। বুরহানুদ্দিন, হ্যাঁ বলুন, কথা বলুন। জি স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ ভালো আছে। আপনি কোথা থেকে বলছেন? আমি বরিশাল থেকে বলছি। গুড, আপনার সংখ্যাটা আমার মনে পড়েছে, অনেক আগে পড়েছিলাম তো আমি ভুলে গেছিলাম। আপনি বলুন, কোন পর্যন্ত জানেন আরবি সংখ্যাগুলো? আবজাদ, হাওয়াজ, হতি, কালিমা, হাফাজ, ফরাসাত, আর কিছু একটা আছে। আপনি কোন ক্লাসে পড়ছেন এগুলো? আমি তো ছোটবেলায় পড়েছি হয়তো বা। কোন ক্লাসে? আমার কামিল শেষ হয়েছে, মানে অনার্স কামিল দুটি শেষ হয়েছে। কোথা থেকে? সারসিনা থেকে। সারসিনা তো জ্ঞানের ভান্ডার। আচ্ছা, এখন আসুন, আপনাদের সারসিনার একটা ছেলে আছে আব্দুল্লাহ জুবায়ের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের লেকচারার, চেনেন? জি, সারসিনার বর্তমান যে উনি আমার ভাই বোনই ছিলেন। গদ্দি নিশিন পীর, ওনার মেবি ভাগিনা।
হতে পারে। ও সরি, না, যিনি মারা গেছেন কিছুদিন আগে ওনার ভাগিনা। দেখা হয়েছে হয়তো বা। আচ্ছা, উনি ছিল আমার রুমমেট। জ্ঞান কারে বলে, কত প্রকার কি কি, ওনার আশেপাশে থাকলে বোঝা যায়। ওনার বাবা ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কিন্তু উনি অনেক আগে মারা গেছেন। আপনি একটু জানবেন তাহলে বিস্তারিত বুঝতে পারবেন। এই আব্দুল্লাহ জুবাইর ভাই আমাদের সিনিয়র, উনি যখন অজু করে 1/2 লিটার পানি দিয়ে অজু করে। আমি বলতাম যে ভাই এত কম পানি দিয়ে এখন না, পানি অপচয় করা যাবে না। সুন্নাহ উনি নিয়ম যখনই, অনুসরণ করতে চাইছেন হয়তো বা। হ্যাঁ হ্যাঁ হয়তো বা সুন্নাহ নিয়ম অনুসরণ করতে চাইছেন, এক মত দুই মত, যেটা নিয়ম হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহ এই জন্য সাল্লাল্লাহু বললাম যে এই ছেলের সাথে থাকলে, ওনার বন্ধু বান্ধব যারা যতক্ষণ ছিল, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজের লেকচারার, কিছুদিন আগে চাকরি পেয়েছে, গত বছর বা আগের বছর মনে হয় ভাই শিক্ষক হয়েছে। ওনার বাবা শিক্ষক ছিল, ওনার খালু ছিল আমাদের ওনার এই ডিপার্টমেন্টে ইসলামিক স্টাডিজের শিক্ষক ছিলেন। ওনার খালু মারা গেছেন উনি। বর্তমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদের খতিব ইমাম, জি। উনি হচ্ছেন ওই যে স্যার সিনার পীরের মেয়ের জামাই, আগের পীর যিনি মুরব্বী ছিলেন। আচ্ছা, জি থ্যাংক ইউ। জি। স্যার বলুন। স্যার আমার তো এখানে কারেন্ট চলে গিয়েছিল, আমি ক্লাসে উপস্থিত থাকতে পারিনি। আমি সব মানে আপনি আরেকটা রেকর্ড ক্লাসটা একটু দেখতে হবে আপনাকে। আমি এখন থেকে যেটা পড়াচ্ছি এটা একটু মনোযোগ দিবেন, হ্যাঁ? তোমার না? আচ্ছা স্যার। ওকে, ঠিক আছে। এখন আসুন। স্যার মিনিটে মিনিটে স্যার যদি অনুমতি দেন 5 মিনিট ক্যামেরা অফ, অবশ্যই ক্যামেরা অফ রাখেন, সমস্যা নেই। বিশেষ কোনো কারণে ক্যামেরা অফ রাখতে পারবেন, কিন্তু বিষয়টা হচ্ছে আপনি মনোযোগী কিনা, আপনি বুঝতে পারতেছেন কিনা। এইবার ধরুন, এইবার আপনি কমেন্টে আপনার রোল নাম্বারটা লিখুন, দেখি এইবার ভুল করেন কিনা। আপনার ক্লাস 10 এর রুল কত ছিল ভাইবা বোর্ডে? এটা বলার উদ্দেশ্য আপনার রুল আসলে কত তা না, আপনি ক্রমিক সংখ্যায় বলছেন নাকি সাধারণ সংখ্যায় বলছেন, ভুলটা করছেন কিনা এটা দেখার বিষয়। হেরুল ইসলাম, আপনার ক্লাস 10 এর রুল কত ছিল? 13। এই আবার 13 কোন, কি বিপদের বিপদ। ত্রয়োদশ। ত্রয়োদশ। এই আপনার ভাই ভাই খালি শুধু এতটুকু ধরবে, আপনি 13 বলছেন না ত্রয়োদশ, রুল বললে ত্রয়োদশ বুঝছেন? আর যদি জি। তারিখ বলে তাহলে বলবেন 13 ফাল্গুন, 13 সফর, 13 জানুয়ারি, এই টাইপের, যদি জি, তারিখ জি। মতো হয়। এবার বাকিরা একটু কমেন্টে নিজের রোলটা লিখুন, যেন ভুল না হয়। যার রোল যত ছিল তত লিখুন। ভাইভাতে আপনাকে ফেল করানো উদ্দেশ্য না, উদ্দেশ্য আপনি কিছু টুকটাক কৌশল বুঝেন কিনা। যেমন খাইরুল ইসলাম, আপনি শিক্ষক হবেন কি আরবি প্রভাষক, তাই তো? জি স্যার। আপনি কি এটা নিশ্চিত দিয়ে বলতে পারেন কোনোদিন কেউ আপনার বাংলার কোন একটা প্রশ্ন করবে না? না শিক্ষক স্যার, হিসেবে করবে না, সব এরকম নিশ্চয়তা দিতে পারবেন? না, সব ধরনের প্রশ্নেরই উত্তর দেওয়া লাগতে পারে। দেওয়া লাগতে পারে। এই আসল ঘটনাটা, যখনই শিক্ষক হবেন তখন ইয়াসিন মোল্লা কোন সাবজেক্ট? গণিত স্যার। আপনার কি মনে হয় যে গণিতের বাইরে জীবনে কোনোদিন কোনো মানুষ আপনার প্রশ্ন করবে না? অবশ্যই করবে স্যার। তখনই বিপদে পড়বেন। বিপ্লবী, আপনি কোন সাবজেক্ট? স্যার ইকোনমিক্স। আপনার কি মনে হয় যে ইকোনমিক্স এর বাইরে কখনো কোনো ছেলে মেয়ে আপনার প্রশ্ন করবে না? স্যার অবশ্যই করবে। এই জন্য আপনাকে খুব চতুর শিক্ষক হতে হবে। মিথিলা কোন সাবজেক্ট? ফেকা স্যার, জি, ফেকা। বুঝি নাই। ফিকা। 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 শিক্ষা, হ্যাঁ ফিকা। তার মানে আপনারা খালি শুধু ফতোয়া জিজ্ঞাসা করবে আর কিছু জিজ্ঞাসা করবে না, এটা কি আপনার ধারণা? হ্যাঁ স্যার, করবে স্যার। এটা মনে রাখবেন, শিক্ষক যখন হবেন একদিন ইংরেজি ক্লাসে ঢুকতে হবে, একদিন রসায়নের ক্লাসে ঢুকতে হবে। এই তোমাদের কোন ক্লাস? অমুক, স্যার তো নাই আজকে, এই যাও চলো, তখনই বিপদ। তখন আপনি কি ইংরেজি নাকি গণিত এটা দেখার সময় নাই। এই জন্য বাংলা কিছু শব্দ আছে সেটা একটু মাথায় রাখবেন। এইবার কারো ভুল আমি দেখি নাই, এবার সবার রুল ঠিক আছে, কিন্তু আমার দুর্ভাগ্য যে আপনারা আছেন 119 জন, কমেন্ট করছেন মাত্র 31 জন, বাকিরা ঘুমাচ্ছেন। ঘুমান, ইচ্ছা মতো ঘুমান, যত ঘুমাইতে পারেন ঘুমান। পরীক্ষার হলে যখন ভাই ভাই ভুলটা করবেন তখন হাই হাই করবেন, তখন বিপদটা বুঝবেন। তখন বলবেন কে আই হারিনো, আমার কপাল ভালো না, আমার এলাকায় সিট নাই, আমার এই নাই, আমার সেই নাই। ভাইবার নাম্বার কাজে লাগে না, কিন্তু ফেল করলে কাজে লাগে। এটা কি জানেন যে ভাইবা ফেল মানে আসলে ফেল? ভাইবা পাস করলে নাম্বার চাকরি পাওয়ার জন্য খুব একটা কাজে আসবে না, কিচ্ছু কাজে আসবে না, খালি পাস করছেন এটাই লাগবে। এরপরে যান। স্যার স্যার কতক্ষণ ক্লাস হতে পারে? আরো এখন বাজে কত, আরো 40 মিনিট। ও আচ্ছা। বিশেষ কোনো সমস্যা থাকলে লিভ নিতে পারেন। 1 অঙ্কবাচক ক্লাস 1 এ পড়ছেন, অঙ্কে লিখো। 2 গণনা বা পরিমাণবাচক 3 ভাবে হয়। 1 কথাই বানান করে করে লিখবেন। 2 7 দিনের সমষ্টি সপ্তাহ। 365 দিনের সমষ্টি বছর। 12টির সমষ্টি ডজন। আরেক ভাবে হয়, সেটার নাম হচ্ছে কি 4 ভাগের 1, 3 ভাগের 1, 4 ভাগের 1, এটাকে বলে পুয়া, সিকি, চৌথা। 3 ভাগের 1 কে বলে তেহাই, 2 ভাগের 1 কে বলে আধা।
বেশ, এদেরকে বলে হচ্ছে গণনা বা পরিমাণবাচক। এখান থেকে খুব একটা প্রশ্ন আসে না। শেষ, এই হচ্ছে আমাদের সংখ্যাবাচক শব্দ। তাহলে আজকে আমরা এতক্ষণে পড়লাম কি পুরুষ স্ত্রীবাচক এবং হচ্ছে সংখ্যাবাচক শব্দ। এখন আমরা যাব উপসর্গ। উপসর্গ মানে কি, উপসর্গ বিষয়টা কি একটু বুঝেন। উপসর্গ শব্দের অর্থ হচ্ছে, উপসর্গ হচ্ছে অব্যয় জাতীয় শব্দ। এরা অন্য একটা শব্দের পূর্বে বসে কয়েক ধরনের অর্থের পরিবর্তন করতে পারে। দেখুন, অন্য শব্দের আগে বসে তা কয়েক ধরনের পরিবর্তন সাধন করে। কি কি পরিবর্তন সাধন করে? দেখুন, প্র একটা উপসর্গ, খুব খেয়াল করে দেখুন, প্র একটা উপসর্গ। প্র নিজস্ব অর্থ আছে? নাই। আ নাই। টি একটা উপসর্গ, অর্থ নাই। উপ একটা উপসর্গ, অর্থ নাই। সম একটা উপসর্গ, অর্থ নাই। উপসর্গের নিজস্ব কোনো অর্থ থাকে না। অন্য একটা শব্দের প্রথমে বসে কয়েক ধরনের অর্থে পরিবর্তন করতে পারে। আমি একটা শব্দ লিখলাম হার, অর্থ হেরে যাওয়া। এই হারের আগে প্র বসাইলে প্রহার আঘাত করা, আহার খাওয়া, বিহার ভ্রমণ করা, উপহার দান করা, সংহার ধ্বংস করা। নতুন নতুন অর্থবোধক শব্দ গঠিত হলো। তাহলে হার শব্দের আগে এই যে কোনো একটা উপসর্গ বসে, উপসর্গের অর্থবাচকতা নেই, নিজস্ব অর্থ নেই, অন্য শব্দের প্রথমে বসে তারা নতুন নতুন অর্থ তৈরি করার মতো সক্ষমতা আছে। এটাকে বলে অর্থের দ্রুতকতা আছে। উপসর্গের নিজস্ব অর্থবাচকতা নেই, কিন্তু অর্থের দ্রুতকতা রয়েছে। এটা হচ্ছে উপসর্গ। এই উপসর্গ প্রথম কাজ কি বলুন তো? 1 নম্বরে কি লিখছে একজনে বলুন? নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। 2 নম্বরে কি লিখছে? শব্দের শব্দের অর্থে অর্থের সম্প্রসারণ সম্প্রসারণ ঘটায়। ঘটায়। যেমন আমি লিখলাম হচ্ছে নীল একটা রঙের নাম, এর আগে একটা আপনি উপসর্গ বসাই দিলেন সু, তাহলে কি হবে? সুনীল। সুনীল মানে গাঢ় নীল, কড়া নীল, বেশি নীল, বেশি বোঝাচ্ছে। শব্দের অর্থের পূর্ণতা প্রদান করে। আমি একটা শব্দ লিখলাম পূর্ণ, তার আগে উপসর্গ একটা বসাইলাম সম, তাহলে কি হলো? সম্পূর্ণ। অর্থের পূর্ণতা প্রদান করেছে। আমার এখানে কালি আছে এই পর্যন্ত, তার নাম পূর্ণ। এই পর্যন্ত কালি আছে, তার নাম হচ্ছে সম্পূর্ণ। এরপরে আসুন, শব্দের অর্থের কি করে? সংকোচন ঘটাই। নেতা মানে লিডার, এর আগে একটা উপসর্গ বসাইলাম পাতি। এখন পাতি আসার পরে নেতার অবস্থা কি? নেতার অবস্থা কি বড় করেছে না ছোট করেছে? ছোট করেছে। তাহলে এটার কাজ কি? সংকোচন করা। ছোট করা। হ্যাঁ, এবার লিখলাম হচ্ছে মান। সে ছেলেটা আমারে খুব মান দেয়, এর আগে একটা উপসর্গ বসাইলাম অপ, তাহলে কি হলো? অপমান। মানের অর্থ ঠিক আছে না উল্টা হয়ে গেছে? উল্টো হয়ে গেছে। এটাকে বলে বিপরীত অর্থ প্রদান করে। এই 5টা কাজ করে, এগুলো পরীক্ষায় আসবে না। পরীক্ষায় কি আসবে? উপসর্গ 3 প্রকার, এটা আসবে এমসিকিউ প্রশ্ন। 1 বাংলা, 2 সংস্কৃত, 3 বিদেশি। উপসর্গ 3 প্রকার, একটা হচ্ছে বাংলা উপসর্গ, একটা তৎসম বা সংস্কৃত উপসর্গ, আর একটা হচ্ছে বিদেশি। হ্যাঁ, কথা বলবেন না। উপসর্গ 3 প্রকার। এখন আসুন বাংলা উপসর্গ কি আছে? অ, অঘা, অজ, অনা, আ, আর, আন, আব, কদ, কু, নি, পাতি, বি, বর, রাম, স, সা, সু, হা। একটা একটা যদি মুখস্থ থাকে ভালো, যদি একটা একটা মুখস্থ না থাকে তাহলে আপনার কাজ হচ্ছে গল্প আকারে পড়বেন। এমনকি গল্প আকারে পড়বেন নাকি একটা একটা করে পড়বেন? গল্প আকারে স্যার। একটা গল্প দেখুন, পড়ুন, মনে মনে সবাই পড়ুন। সময় 1 মিনিট। সময় 1 মিনিট। অজগায়ে রচনা অগারাম ভর দুপুরে সলাজপুরের কন্যা কদকুনিকে বিয়ে করে আড়ালে আবডালে অনাহারে 29 দিন আনমনা থাকে। এই ইতিহাসকে দেখে পাতিরা পাতি বাবু জানতে পেরে তাকে সান্ত্বনা দিয়ে বলল, তোমার সুদিন আসবেই। মনে মনে পড়ুন। আমার কাজ 1 মিনিটে মুখস্থ করাবো 21টা উপসর্গ বাংলা। যাদের একটা একটা মুখস্থ আছে খুব ভালো, যাদের উপসর্গ একটা একটা আছে তাদের জন্য খুব ভালো। যাদের মুখস্থ নাই, মনে মনে আবডালে ফেলে 29 দিন অনাহারে আনমনা ছিল, তাদের এই ইতিহাস বাবু জানতে পেরে সান্ত্বনা দিয়ে বললেন, তোমরা দুদিন কি হয়েছে? যে হায় হায় যেমনি দা। পারেন তেমনি মুখস্থ রাখবেন। যে একটা একটা পারেন একটা একটা, যে একটা একটা মনে রাখা কঠিন তার জন্য গল্প। যে যেভাবে পারেন সেভাবে মুখস্থ রাখবেন। যারা গল্প পড়বেন এদের জন্য 1 মিনিটে বলে দিচ্ছি। একটা মানুষ বিয়ে করেছে, খেয়াল করুন, একটা মানুষ বিয়ে করেছে। তখন কে বিয়ে করেছে? অজপাড়া গায়ের অচেনা অগারাম।
কখন বিয়ে করেছে? ভর দুপুরে। কাকে বিয়ে করেছে? সলাজপুরের কন্যা কতকুনিকে। কে কখন কাকে বিয়ে করেছে? অজপাড়া গায়ের অচেনা অগারাম ভর দুপুরে অকারাম। সলাজপুরের কন্যা কতকুনিকে বিয়ে করে। বিয়ে করার পর তার বেশ কিছু তার 5টা সমস্যা ছিল। কি কি সমস্যা, কি কি বিপদে পড়ে দেখুন। আড়ালে আবডালে অনাহারে 29 দিন আনমনা থাকে। কারণ বিয়েটা কেমনে করছে? লেখা আছে পালিয়ে 29 দিন পালিয়ে বিয়ে করছে। মানুষ বিয়ের পর থাকে মহা আনন্দে, আর এই বেটা আছে কয়টা? 5টা কষ্টে। কি কি কষ্টে মিমি বলুন? আড়ালে, আবডালে, 29 দিন অনাহারে, অনাহারে আনমনে। 29 দিন আনমনা থাকে। আচ্ছা, আপনার কি একটা একটা মুখস্থ আছে? স্যার মোটামুটি একটা একটা করে পড়ছিলাম তো, একটু রিভিশন করলে আবার মনে হয়ে যাবে তাহলে স্যার। ওইটাই একটা একটা পড়বেন, করে মুখস্থ। ওইটাই পড়বেন। যা যে যেমনি মুখস্থ রাখতে পারবেন। শীটে এগুলো নাই, এই জন্য স্লাইড নিয়েছি। বিপ্লবী বলুন, গল্পটা পড়ুন। একটা মানুষ বিয়ে করেছে, কে কখন কাকে বিয়ে করেছে একদমই বলুন। অজপাড়াগাঁয়ের অচেনা অগারাম ভর দুপুরে সলাজপুরের কন্যা কতকুনিকে বিয়ে করে আড়ালে আবডালে এই পর্যন্তই বিয়ে করে। তার 5টা কষ্ট ছিল কি কি? আড়ালে আবডালে অনাহারে 29 দিন আনমনা থাকে। বলুন তার কষ্টগুলো কি কি? আড়ালে আবডালে পালিয়ে আর হচ্ছে অনাহারে আনমনা। 29 দিন অনাহারে আনমনা। 5টা কষ্ট, আড়ালে আবডালে অনাহারে 29 দিন স্যার। আনমনা থাকে। জি স্যার। এই কষ্টের ইতিহাসকে দেখে পাতিবাবু তাকে সান্ত্বনা দেয়। কি বলে? তোমার সুদিন আসবেই। যে যেমনে পারেন মুখস্থ করবেন। শীটে অন্য টেকনিক দেওয়া, যদি ওইটা ভাল লাগে ওইটা পড়বেন, এটা ভাল লাগে এটা পড়বেন। যার যেটা ভাল লাগে খালি মুখস্থ রাখতে পারলেই হলো। বুঝতে পারছেন? জি স্যার। গল্প পড়তেই হবে, এটাও এরকমও না। শীটে যে গল্পটা দেয়া আছে আমার কাছে মনে হয় কঠিন, তাই এটা দেখে এসেছি। তাহলে দেখুন, এটা একটা স্ক্রিনশট নিয়েন বা রেকর্ড থেকে নোট করে নেবেন। উপসর্গ মনে রাখার কৌশল। এরপরে যাবেন তৎসম বা সংস্কৃত। পড়ুন। প্র, পরা, অপ, সম, নি, অনু, অপ, নির, দু, বি, অধি, সু, উত, পরি, প্রতি, অপি, অভি, অতি, উপ, আ। এটা যদি একটা একটা পারেন ভালো, না পারলে একটা গল্প আছে, পড়ুন। সুচরিত্রের অভিয়পী পুত্রের অধিকারী অভি ও অপি অতি দূর থেকে তাদের প্রথম পরাজয়ের সমপরিমাণ অপমান, চরিত্র অধিকারী অভিহার অবমাননা, অনুতাপ ও উৎপীড়ন নিবারণ করার জন্য নিরক্ষণ উপনেতার কাছে প্রতিদিন আগমন ও বিচরণ করত। নিবারণ করার জন্য মিমি, নিরক্ষণ বিপ্লবী, খাইরুল, আপনাদের কাছে কি শীট আছে? জি জি স্যার। স্যার। আপনাদের আজকের লেকচারে উপরে দেখুন তো কি কি লেখা আছে, কোন কোন অধ্যায়, কোন কোন অধ্যায় আজকের ক্লাস। স্যার লিঙ্গ লিঙ্গ প্রকরণ, বচন, উপসর্গ, সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ। পড়ছেন কয়টা? এখন পর্যন্ত স্যার 3টা, বচন আর দ্বিরুক্ত শব্দটা বাকি আছে স্যার। বচন আর দ্বিরুক্ত শব্দ। ওকে, আগে আসুন এটাতে। এরপরে যাবেন বিদেশি উপসর্গ। 3টা ভাষার উপসর্গ বেশি। ফার্সি 10টা, আরবি 6টা, আম, খাসলা, গড়, বাজে, খয়ের। এরপরে কি আছে? ইংরেজি উপসর্গ হাফ, ফুল, সাব, হেড। এরপরে কি আছে? হিন্দি এবং উর্দু 2 ভাষার আছে একটা। এগুলো এখানে কৌশল আছে, আপনি চাইলে এই কৌশলে পড়তে পারেন অথবা নিজে নিজে পড়তে পারেন। এরপরে আসুন 4টা উপসর্গ আছে। প্রশ্ন আপনার পরীক্ষায় আসবে কি? 1, আকারা শব্দের আ, এটা কোন উপসর্গ? বাংলা না সংস্কৃত নাকি বিদেশি? 2, আকারা শব্দের আটা কোন অর্থ বোঝায়? এই 2টা হচ্ছে আপনার কাজ। এই 2টা আপনার কাজ। যে যে গল্প পড়েন, যে যে গল্প পড়েন সেই গল্প পড়া শেষ করবেন। যে যে গল্প পড়েন সেমনে তেমনে যেমনে পারবেন তেমনে মুখস্থ রাখবেন। আমার কথা হচ্ছে আপনি মুখস্থ রাখতে পারলেই হলো। কেমনে মুখস্থ করছেন পরীক্ষার হলে এটা জিজ্ঞেস করবেন। এই তুমি কি গল্প করে পড়ছো নাকি একটা একটা পড়ছো? হ্যাঁ, এটা দেখার বিষয় না, উত্তর দিয়ে আসতে পারছেন না, যে যেমনে পারেন। 4টা উপসর্গ আছে ঝামেলা। আশু, বিনি বাংলাতেও আছে, তৎসমেও আছে। হ্যাঁ, আপনি কি করে বুঝবেন এটা বাংলা নাকি তৎসম? কারা শব্দটা বাংলা, তাহলে আটা বাংলা। সমুদ্রটা তৎসম, আটা তৎসম। কণ্ঠটা তৎসম, সুটা তৎসম। দিনটা বাংলা, সুটা বাংলা। পাশের শব্দটা বাংলা থাকলে বাংলা উপসর্গ, পাশের শব্দটা সংস্কৃত থাকলে সংস্কৃত উপসর্গ। আপনি বুঝবেন কেমনে? আপনার বোঝার জন্য এখানে পাশাপাশি শব্দগুলো লিখে রাখছি, এর বাইরে থেকে পরীক্ষা আসে না। দ্রুত 2টা স্ক্রিনশট নেবেন। এটা একটা নেবেন, আ এবং সু, একটা স্ক্রিনশট নেবেন দ্রুত।
যেন বাসায় আপনি নোট করার সময় এটা দেখে খাতায় একটু নোট করতে পারেন। মনে রাখবেন, ডেডিকেশন ছাড়া এটা চাকরি পাওয়া সম্ভব না। আল্লাহ মানুষের রিজিকের ব্যবস্থা এমনি এমনি করে না। পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকে তার রিজিকের জন্য নির্দিষ্ট পরিমাণ সময় এবং শ্রম ব্যয় করতে হয়, পৃথিবীর প্রত্যেকটা প্রাণীকেই। আর বাংলা কিভাবে বুঝতে পারবো? এই যে পাশের শব্দটা যদি বাংলা হয় বাংলাটা তো মুখস্থ কিভাবে করবেন, বুঝতে পারবো? কাঠা বাংলা, গাছা বাংলা, লুনি বাংলা। কাঁথা বাংলা। ওকে, এরপরে আসুন, এরপরে হচ্ছে বিনি। আশুবিনি। হ্যাঁ, ওকে, এরপরে যাবেন। এখন আসুন, আপনার পরীক্ষায় আসবে অকেজো কি উপসর্গ, এটা কি সাধিত উপসর্গ, কোন উপসর্গ, বাংলা না সংস্কৃত না বিদেশি বাংলা? তাহলে এই অটা কোন অর্থ বোঝে? বাংলা। অটা নিন্দিত অর্থ বোঝে। অকেজো মানে কোনো কাজে আসে না। অচিন, অজানা, অথই, অচিন চেনার অভাব, অজানা জানার অভাব। অঝোরে মানে ক্রমাগত, টানা, লাগাতার। বুকা, অঘারাম, অঘাচণ্ডী, এটা অর্থ হচ্ছে বুকা। অঘারাম বা অঘাচণ্ডী বুকা। অজপারাগা, নিতান্ত পারাগা, নিতান্ত মন্দ অর্থ বোঝায়। অজ বাংলা উপসর্গ, অর্থটা বোঝাই হচ্ছে নিতান্ত বা মন্দ, উপসর্গ মন্দ অর্থ বোঝাই। অজপারাগা, অজপুকুর। এখন আসুন, আমার কলেজে একটা পুকুর আছে, সরকারি পুকুর তো, এমন ময়লার ময়লা, উপরে রেন্টি গাছ, বছরের পর বছর জীবনে রোদ পড়ে না পানিতে, এইখানে কচুরিপনা, বর্ষাকালে সাপের বাচ্চা এমনি করে ঘুরে। হ্যাঁ, আশেপাশে এটার পানি তো এমন দুর্গন্ধ, কচুরিপনা। এটার পানিতে যদি আপনি হাত দেন, আপনার মনে হয় হাতটা আমি বাসায় গিয়ে হ্যান্ড ওয়াশ দিয়ে আরেকবার ধুই। যেই পুকুর কোনো কাজে আসে না, তারে বলে হচ্ছে অজ পুকুর। যেই পুকুর মাছ চাষ করা যায় না, পানি ব্যবহার করা যায় না, তাকে বলে হচ্ছে কি অজ পুকুর। বুঝতে পারছেন? এখন আসুন, এখন যাবেন হচ্ছে এটা হচ্ছে কোনটা কোন অর্থ, এটা নিজেরা পড়বেন, এর অনেকগুলো অর্থ দেয়া আছে। এরপরে যাবেন বচন। বচন আপনাদের পরীক্ষায় আসে না, কিন্তু এরপরে বলে দিচ্ছি, বচন দুই প্রকার, একটা এক বচন, একটা হচ্ছে বহু বচন। ও দ্বিরুক্ত শব্দতে আসুন। দ্বিরুক্ত, দ্বিরুক্ত মানে কি? একজনের সাথে ছোট বাবু আছে, নিজেকে আনমিউট করবেন। স্যার, বিনি এর জায়গায় একটু স্ক্রিনশট নিতাম। আমি আবার দিব, হাসিনা খাতুন। কোন একটা শব্দ একবার বললে দ্বিরুক্ত হয় না, দুইবার বললে কি হয়? দ্বিরুক্ত। দ্বিরুক্ত শব্দ তিন প্রকার: শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। একটা শব্দ দুইবার আসলে তাকে বলি শব্দের দ্বিরুক্তি। একটা পদ বা ধনাত্মক শব্দ দুইবার আসলে তাকে বলি ধনাত্মক দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি। দুই নম্বরে হচ্ছে, স্যার গত লেকচারে শব্দের শ্রেণী বিভাগের শব্দগুলো মনে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে, শুধু বিগত বছরের প্রশ্নগুলো মুখস্থ করবেন, এটা আপনাদের পরীক্ষায় কম আসে, এটাও কম আসে। দ্বিরুক্তটা আপনার পরীক্ষায় খুব একটা গুরুত্বপূর্ণ না। আপনার পরীক্ষায় আজকের ক্লাস থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সংখ্যাবাচক শব্দ, পুরুষবাচক শব্দ। পুরুষবাচক সবচেয়ে গুরুত্বপূর্ণ, এরপরে সংখ্যাবাচক ভাইবার জন্য গুরুত্বপূর্ণ। এরপরে কি পড়লাম? এরপরে ছিল উপসর্গটা গুরুত্বপূর্ণ, মাঝে মাঝে প্রশ্ন আসে, এটা খুব একটা গুরুত্বপূর্ণ না। এটা ভাষা ভাষা পড়বেন, বিগত বছরের প্রশ্নগুলো পড়বেন, এনাফ। শব্দ যদি দুইবার আসে শব্দের দ্বিরুক্তি, পদ দুইবার আসলে পদের দ্বিরুক্তি, অনুকার বা ধনাত্মক শব্দ দুইবার আসলে তাকে বলে অনুকার দ্বিরুক্তি। শব্দের দ্বিরুক্তি চার ভাবে হয়, পড়ুন মনে মনে, সাউন্ড করবেন না। ভালো ভালো ফল, ফোটা ফোটা পানি, বড় বড় বই ইত্যাদি। মনে মনে। দৌলত। একই শব্দ দুইবার, কোনো পরিবর্তন হবে না। ফোটা ফোটা। দুই, দুনিয়াতে যত সমার্থক শব্দ আছে, এই দুনিয়াতে যত সমার্থক শব্দ আছে আসলেই শব্দের দ্বিরুক্তি। যত বিপরীত শব্দ আছে এই দুনিয়াতে আসলেই শব্দের দ্বিরুক্তি। চার ভাবে হয় শব্দের দ্বিরুক্তি: এক, একই শব্দ দুইবার। দুই, দ্বিতীয় অংশ আংশিক পরিবর্তন, মিট মিট না হয়ে মিটমাট, ফিট ফিট না হয়ে ফিটফাট, বকা বকা না হয়ে বকা ঝকা হয়েছে। দ্বিতীয় অংশে আংশিক ধ্বনিগত পরিবর্তন। সমার্থক তো একবার বলছি, এখানে সমার্থক আর বলবো না, এখানে শুধু বিপরীতটা বলবেন। তাহলে চার ভাবে শব্দের দ্বিরুক্তি হয়: দুটি সমার্থক শব্দ, দুটি বিপরীত শব্দ। একই শব্দ দুইবার, দ্বিতীয় অংশে আংশিক ধ্বনিগত পরিবর্তন। বলুন একজনে, চার ভাবে শব্দের দ্বিরুক্তি হয় কি কি? স্যার একই শব্দ
শব্দ দুইবার, আর 2 নাম্বার হচ্ছে সমার্থক শব্দ যোগে, 3 নাম্বার হচ্ছে বিপরীত শব্দ যোগে, আর 4 নাম্বার হচ্ছে একই শব্দের আংশিক একই শব্দ জোড়ার দ্বিতীয় শব্দের আংশিক পরিবর্তন করে। গুড, এই 4টা ধ্বনির লাইন মনে রাখবেন। একই শব্দ দুইবার, দ্বিতীয় অংশে আংশিক পরিবর্তন, দুটি সমার্থক শব্দ, আংশিক বিপরীত শব্দ। বিপরীত শব্দ। বেশ, পদের বিরক্তি। পদ কাকে বলে? বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। বিভক্তি থাকলে পদ, বিভক্তি না থাকলে শব্দ। পড়ুন মনে মনে। বিভক্তি প্রয়োগ করা হয় শব্দটি বেশি দেখুন, হ্যাঁ সাউন্ড করছেন, সাউন্ড করবেন না। দুইটা শর্ত। এক, শব্দ পদ বিভক্তি 3টা ঠিক থাকবে। শব্দ ঠিক, পদ ঠিক, বিভক্তি ঠিক। শব্দ ঠিক, পদ ঠিক, বিভক্তি ঠিক। 2, বিভক্তি ঠিক, পদ ঠিক, শব্দ পরিবর্তন। দেখুন, ঘরে ঘরে বিভক্তি কি? এ এ, জি স্যার। দুইটা বিভক্তি ঠিক। মূল শব্দ এখানে ঘর, এখানেও ঘর, শব্দ ঠিক। এটা একটা নাউন, এটা একটা নাউন, পদ ঠিক। দুইটা শব্দ ঘর ঘর, দুইটা পদ নাউন নাউন, দুইটা বিভক্তি এ ঠিক। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, বিভক্তি ঠিক। দুধ একটা নামপদ নাউন, ভাত একটা নামপদ নাউন, পদ ঠিক। দুধ আর ভাত শব্দ কি ঠিক আছে না পরিবর্তন? তার পরিবর্তন। পরিবর্তন। সবাই আরেকবার ভাবেন। শব্দ পদ বিভক্তি সব ঠিক থাকবে, পদ আর বিভক্তি ঠিক থাকবে, শব্দ পরিবর্তন। দেখুন, ঠিক থাকবে, পদের এক নম্বর নিয়ম হচ্ছে শব্দ পদ বিভক্তি 3টা ঠিক। 2 নম্বর নিয়ম হচ্ছে পদ আর বিভক্তি ঠিক, শব্দ পরিবর্তন। স্ক্রিনে তাকান, তাহলে বুঝতে পারবেন। শব্দ পদ বিভক্তি। বুঝতে পারছেন কিনা? সমস্যা থাকলে বলুন। বুঝি না স্যার। সমস্যা আছে? স্যার। ওকে, তাহলে আমরা পরে যাচ্ছি। চোর হাতে নাতে ধরা পড়েছে, হাত নাত শব্দ পরিবর্তন। মনে মনে এক কথায় ভাবছি, মন মন, নাউন নাউন, 3টাই ঠিক। এরপরে যাবেন অনুকার বা ধনাত্মক শব্দ, এইগুলো নিজেরা পড়বেন। ভালো ভালো আম বেশি বোঝাই, গরম গরম হাত গরম গরম তীব্রতা বোঝাই, উড়ো উড়ো ভাব সামান্যতা বোঝাই। এটা কোনটা কোন অর্থ বোঝায় এটা দরকার নেই। বারবার সে কামান গর্জে উঠলো, একবার একবার একবার, পৌনঃপুনিকতা মানে বারবার। হ্যাঁ, এটা দরকার নেই। আপনার দরকার হচ্ছে অনুকার বা ধনাত্মক শব্দ, পদার্থক বিরক্তি, এটাও দরকার নেই। এই ধনাত্মক বিরক্তি 4 ভাবে হয়। 1, মানুষের ধ্বনি। বুট বই আছে কারো কাছে? জি স্যার। তাহলে 1 নম্বরে দেখুন লেখা আছে ধনাত্মক বিরক্তির মধ্যে মানুষের ধ্বনি, 2 নম্বরে জীবজন্তুর ধ্বনি, 3 নম্বরে বস্তুর ধ্বনি, 4 নম্বরে কাল্পনিক ধ্বনি। পেয়েছেন? এই জন্য বোর্ড বই পড়তে হবে। লেকচার শিটের চাইতে বোর্ড বইয়ের গুরুত্ব বেশি। যে স্যারের নিবন্ধনে প্রশ্ন করবে সেই স্যারের হাতে বোর্ড বই থাকবে। বইটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না স্যার, এটা কোন জায়গায় পাওয়া যাবে? বুট বই, বিরক্ত শব্দ কি পাওয়া যায় না? বুট বইটা তো আমি খুঁজেই পাইনি এখনো। এই অধ্যায় খুঁজে পান নাই? না স্যার, বুট বই যেটা বলতেছেন, বুট বই মুনির চৌধুরী আমি এই, পড়ছিলাম তো, লাগে বই কি হয়েছে আপনি যখন 9-এ পড়ছেন তখন বই কি করছেন? স্যার? ওগুলা বই কেজি ধরে বিক্রি করছেন, তাই তো? খুঁজবেন, পুরাতন লাইব্রেরিতে খুঁজবেন। ও আচ্ছা, এবার ঠিক আছে। বলুন, মানুষের ধ্বনি, জীবজন্তুর ধ্বনি, বস্তুর ধ্বনি, কাল্পনিক ধ্বনি। মানুষ কি কি শব্দ করতে পারে বই দেখে বলুন। ট্যাটে, হি হি, হা হা ইত্যাদি। হি হি হাসা শব্দ, ওয়াও ওয়াও বাচ্চার কান্না, ভেউ ভেউ পুরুষ মানুষ যখন কষ্টের কান্না করে, মানুষ মারা গেলে যে শব্দটা হয় দূর থেকে একটা ভেউ ভেউর মতো উচ্চারণ হয়। এরপরে আসুন টে টে, বোবা মানুষ কথা বলতে পারে না। জীবজন্তু কা কা, কুহু কুহু, মিউ মিউ, হুকা হুয়া।
বস্তু গচাগচ, কলকল, রিমঝিম, সনসন, হু হু। কাল্পনিক, এটা কল্পনা করতে হয়। মাথাটা ব্যথায় কুটকুট করে কামড়াচ্ছে। মাথা ব্যথা হলে ভিতরে গিয়ে কখনো কোট 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 শব্দ করে? স্যার না স্যার। আমরা অনুভব করি। ফোড়াটা ব্যথায় টন টন করছে। হাতে ফোড়া হলে কখনো ভিতরে টন 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 শব্দ করে? করে না। স্যার। আপনি কি মনে বুঝলেন? ফিল করেন, অনুভব করেন, কল্পনা করেন, এটাকে বলে অনুভূতি। জান, এই 4 ধরনের শব্দকে বলে দ্বিরুক্ত। তাহলে দ্বিরুক্ত কাকে বলে? একটা শব্দ দুইবার বললেই তার নাম হচ্ছে দ্বিরুক্ত। দ্বিরুক্ত একটা শব্দ দুইবার বললে তার নাম হচ্ছে কি? দ্বিরুক্ত। দ্বিরুক্ত শব্দ 3 প্রকার। একটা হচ্ছে শব্দের দ্বিরুক্তি, আরেকটা হচ্ছে পদের দ্বিরুক্তি, আরেকটা নাম হচ্ছে অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। শব্দের দ্বিরুক্তি, পদের দ্বিরুক্তি, অনুকার বা ধনাত্মক দ্বিরুক্তি। শেষ। এরপরে কি যাবেন? বচন। বচন শব্দটা 2 প্রকার, একটা একবচন, একটা বহুবচন। এটা আপনাদের পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না। এক বচনে টি, টা, খানা, খানি, গাছাগাছি বসে। বহু বচনে রা, এরা, গোলা, গুলি, গুলু, গুলুন, দেগ, দিগের, হ্যাঁ, এই টাইপের শব্দ বসে। বুঝতে পারছেন? আর গুরুত্বপূর্ণ না হলে পড়ানোর দরকার নেই। না, এটা গুরুত্বপূর্ণ না। চাইলে এই 2টা লাইন পড়বেন। আর যদি বেশি পড়াতে ইচ্ছা হয় তাহলে বিস্তারিত পড়তে পারেন। এখন বলুন, এতক্ষণ ক্লাস করার পর আপনার ফিলিংস কি মনে হয়? পারবেন? জি স্যার। ইনশাল্লাহ স্যার। স্যার পারবো। স্যার এখন কি ক্লাস হবে না লিভ মানে দিতে পারি? স্যার আর কোনো কিছু হবে নাকি? আর 5 মিনিট আমি দেখতে চাই কারো কোনো প্রবলেম আছে কিনা। আমার বোর্ডটা হ্যাং করে ফেলছে অলরেডি। এটা ঠিক করতে সময় লাগবে। আমার বোর্ড সামনেও যাচ্ছে না, পিছনেও যাচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। তাহলে আমার পড়ানো শেষ, এই মুহূর্তে হ্যাং করেছে, তাহলে আমি ক্লাস শেষ করে এটা ঠিক করতে দিব। আচ্ছা, এখন আপনার কাজ হচ্ছে কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন। হ্যাঁ, আমি একটা প্রশ্ন করব। বলুন। স্যার, আপনি বললেন সম্রাট আকবর বাংলা তারিখ উনি করেছেন, তো আবার ওমর ফতুল্লাহ ইরাজি ওনার সাথে আকবরের সম্পর্কটা কি? উমর ফতুল্লাহ সিরাজি একজন জ্যোতিষ্ক বিজ্ঞানী। ওনাকে ভাড়া করে ডেকে আনছেন যে আপনি একটা শাল বানায় দেন, আচ্ছা এতটুকু। স্যার, এটা ঠিক আছে স্যার। ওনার সময়ে ওনার নেতৃত্বে তৈরি হয়েছে। বুঝতে পারছেন? একজন লিখছেন বিদ্যাবাড়ি ডাইজেস্ট বই পড়লে হবে। মহিনুর, ডাইজেস্ট বই আপনাদের জন্য না, যারা কোচিং করে না তাদের জন্য ডাইজেস্ট। ডাইজেস্টে পড়ালেখা একেবারেই কম। আপনারা যারা স্যার আমার কোচিং করতেছেন ওনাদের জন্য ডাইজেস্ট না, লেকচার শিট, অথবা যার কাছে যে বই আছে ওই বই। বুঝতে পারছেন? জি স্যার। স্যার স্যার বোর্ড কোন স্যার লিখবো? বোর্ড বই মনির চৌধুরী। স্যার এখন যে নতুন বোর্ড বইটা বাইর হয়েছে ওইটা না পড়লে হবে? না, এটাতে নাই, কিচ্ছু নাই। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম। নাম বলুন। স্যার, হাসান বলতেছিলাম। জি বলুন। স্যার, ওই যে আপনার ইয়ের জন্য যে 32 বছর কার্যকর, হ্যাঁ, সরকারিভাবে, জি, যেমন প্রাইমারিতে বা অন্যান্য যারা আদার্স যেগুলো আছে, স্যার এটা কি ব্যাকডেট দিবে? যাদের বয়স 32 সবার হয়েছে তাদের জন্য কি কোনো 1 দেড় 2 সুবিধা মাস থাকতে দিতে পারে? পারে। এই 2 ঘন্টা ক্লাস করার পর আপনার ফিলিংস কে একটু কমেন্ট করবেন। ভালো হলে ভালো, মন্দ হলে মন্দই। ভয় বা লজ্জা পাওয়ার কিছু নেই। আপনাদের আপনাদের নিবন্ধনের জন্য বয়স 35 বছর, প্রাইমারির জন্য অন্যান্য সরকারি চাকরির জন্য 32 বছর। 1 2 3 মাস ছাড় দিতে পারে, এর বেশি ছাড় দিবে কিনা এটা বলা যাচ্ছে না, কর্তৃপক্ষের উপর নির্ভর করবে। হাসান আলী। না স্যার, শুনছি হয়তো মনে হয় এই সরকার তো সবার জন্য একটাই, আর যেহেতু করোনাকালীন বিভিন্ন অসুবিধার কারণে অনেকে তো আমাদের বয়সটা স্যার অনেক কষ্ট হয়ে দিচ্ছে, তো সেই ক্ষেত্রে যদি ব্যাকডেট দিতে আর কি পাওয়ার কি জানলাম যে স্যার আপনি কি না, আমি এর বেশি কিছু জানি না, আমাকে জেনে বলতে হবে। স্যার আমার জি বলুন। নিশাত। স্যার আমার একটা কথা ছিল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, বলুন। স্যার আজকে ক্লাসটা তো স্যার আমি স্যার ব্যাচ 9 থেকে আজকে আমাদের রুটিনেও ক্লাস ছিল না, প্লাস আমাদের আজকে লেকচার 3 হওয়ার কথা ছিল, কিন্তু স্যার আজকে হঠাৎ করে লেকচার 5 কেন জানি হলো, বিষয়টা বুঝলাম না স্যার। আচ্ছা, আপনাদের কি আজকে 9 এর কি রুটিনে ক্লাস ছিল না, তাই তো? না বাকি স্যার, 9 বাকিরা আপনার কমেন্ট ক্লাস করুন। আজকে রুটিনে দেয়া ছিল না, আপনার ক্লাস দেওয়া আছে 13 তারিখ, আর সেটাও লেকচার 3 এর উপর সন্ধি আর বেচ এই 9 এর কোনো ক্লাস ছিল না, আমি তো নোট করতেছি। এসেছে 5 তারিখে ক্লাস হবে। কে বলছে?
নোটিশে আজকে দিছে স্যার আপনার ক্লাস সকাল 8টায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, বুঝলাম। গতকালের ক্লাসটা স্থগিত হয়ে গেছে, হয়তোবা সেজন্য আমাদের ক্লাসটা আজকে আজকে কোনো দিয়েছে। অন্য কোনো ক্লাস কি ছিল? না স্যার, আজকে কোনো ক্লাসই নেই রুটিনে। 9 ব্যাচের আজকে রুটিনে বাস্তবে কোনো ক্লাস ছিল না, তাই তো? না জি স্যার। স্যার। আচ্ছা, যদি সম্ভব হয় আমি এটা আপনাদের ব্যাচে আবার নিব, আর সম্ভব না হলে বাকি আগামী ক্লাসে এসে আপনারা বলবেন যে স্যার আমরা 9 ব্যাচ গত ক্লাসে মিস করে 2টা ক্লাস মিস করেছি, আগামী ক্লাস যথা ক্লাস হবে 3 নাম্বার 4 আপনার নাম্বার ক্লাস হয়ে এরপরে আমাদের 5 রুটিনে স্যার 13 তারিখে দেওয়া আছে, সেটা লেকচার 3 সন্ধি আর সমার্থক শব্দ স্যার। আচ্ছা ঠিক আছে, অবশ্যই ওই দিন ওইটাই হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, আর নাম স্যার বলুন। আজকে যে আমরা লেকচার স্যার 5টা স্যার করলাম, আমার নাম এই সৈকত। ক্লাসটা কি আমরা আর পাবো না স্যার? এইটা আপনাদের পাওয়ার সম্ভাবনা কম। স্যার স্যার এইরকম আমার হলে নাম তো মোহাম্মদ এলোমেলো হয় স্যার। আচ্ছা, এইটা আপনি অফিসে কথা বলবেন এই বিষয়টা, আর আমিও স্যার আপনাদের এই বিষয়টা শুধুমাত্র, বলবো যেন এরকম না হয়। জি স্যার, শুধুমাত্র স্যার আপনার ক্লাস না স্যার, ইংলিশ ক্লাসটা নিয়েও এইরকম একটু প্রবলেম ফিল করতেছি। আজকে নোটিশ দিচ্ছে, রুটিন দিচ্ছে একরকম, নোটিশ দিচ্ছে আরেক রকম, ক্লাসের এইরকম হচ্ছে স্যার, না, বলতেছে না। এটা কাম্য না, এটা কোনো মতেই কাম্য হতে পারে না। আমি এটা স্যার জানাবো, আমি সব নোট করছি একটু আপনাদের বিষয়টা। ওকে সৈকত। জি স্যার। স্যার ওই যে স্যার আমার সমস্যা হচ্ছে কি স্যার, আমার তো লাইব্রেরিয়ান কোর্স করা আছে, তো স্যার এখানে বিদ্যাবাড়িতে লাইব্রেরিয়ান রিটার্নের ব্যাচ চালু ছিল না। তো বলছে যে যদি এখানকার যদি ক্যান্ডিডেট বেশি হয় তাহলে চালু করার কথা ছিল, তো এখন যে চালু হয়েছে কিনা জানি না স্যার লাইব্রেরিয়ানের। এইটা একটু অফিসে ফোন দিয়ে আপনার জানতে হবে, আমি নিজেও জানি না। আপনি বাসা কোথায় আপনার? রংপুরে স্যার, রংপুর পীরগঞ্জে। তো আপনি একটু দয়া করে আপনি এই সার্ভিসে ফোন দিবেন, রিটার্নের বেসটা কখন চালু হতে পারে বা রিসেন্ট চালু হবে কিনা। আমি ভুলে জি যাই স্যার, আরেকটা বিষয় স্যার। হ্যাঁ স্যার একটা বিষয় স্যার, মানে আমার তো লাইব্রেরিয়ান কোর্স আছে, আবার আমি মানে সহকারী বা প্রভাষক পদেও অ্যাপ্লাই করতে পারি। তো স্যার আপনার পরামর্শ চাই যে আমি কোনটাতে করলে ভালো হবে আমার জন্য। মাদ্রাসায়, মাদ্রাসা জি স্যার, মাদ্রাসাতে অথবা লাইব্রেরিয়ান, মানে কোনটাতে করলে ভালো হবে? দেখে কামিল পাস করছেন? জি স্যার, হাদিস বিভাগে। আপনি অবশ্যই প্রভাষক আরবিতে করেন, মাদ্রাসার অধ্যক্ষ হতে পারবেন, লাইব্রেরিয়ানের তো প্রমোশন নাই। জি স্যার। আপনি আরবির স্যার, প্রভাষকে ঢুকলে অবশ্যই আপনি যেটা করবেন, অবশ্যই জি স্যার। আপনি প্রিন্সিপাল হতে পারবেন, না হলে ভাইস প্রিন্সিপাল এমনি হওয়ার সুযোগ আছে, অধ্যাপক হতে পারবেন, কিন্তু লাইব্রেরিয়ান থেকে খুব বেশি একটা প্রমোশন নাই। কি হলো? বুঝছেন? জি স্যার, তাহলে স্যার আমি মানে সহকারী মৌলভী অথবা প্রভাষক দুইটাতে মানে অ্যাপ্লাই জি করবো আর কি, স্কুলে জি এবং কলেজে। জি 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 স্যার, ধন্যবাদ অবশ্যই। স্যার। ওকে ঠিক আছে, যাদের ধন্যবাদ স্যার, প্রয়োজন আসসালামু আছে আলাইকুম। ওনারা লিভ নিতে পারেন। ওয়ালাইকুম সালাম। স্যার, ক্রিয়া থেকে একটা প্রবলেম ছিল, বলবো? জি বলুন। কোন বাক্যে অসমাপিকা ক্রিয়া ব্যবহৃত হয়েছে? অপশন ক, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খেয়ে স্কুলে যাব, এই আমি খেয়েটাই, দুপুরে ভাত খাই। আমি ভাত খেয়ে স্কুলে যাব বাদ দেন, আমি ভাত খেয়ে, বাক্য কি শেষ হলো? এটাই স্যার, এটাই হলো স্যার। না, এটা তাই না? বুঝতে পারছিলাম, কিন্তু মানে এই খেয়ের জন্য কি না, এটা একটু কনফিউশন আমি ছিল। আচ্ছা ধন্যবাদ স্যার। আচ্ছা, আমি আপনাদের জন্য খুবই আন্তরিক। এর আগের হ্যাঁ ক্লাসে যে স্যার, কোনো একটা, হ্যাঁ স্যার আমি বেশি কথা বলবো না, আমি এখনই লিভ নিব। স্যার হচ্ছে গিয়ে এটা ব্যাচ নাম্বার 9 এর তো কেউ উপস্থিত নাই মনে হয়। আছে অনেকেই, হ্যাঁ হ্যাঁ, আছি তো, 9-এরই তো আমরা। আছে অনেকেই আছে। প্রথমে আমি এটা স্যার এটা জরিপ হচ্ছে করেছি। গিয়ে আচ্ছা, আমি আমরা 9-এর আমরা সমস্যাটা নোটিশ এটা তো আমি আগে, স্যার নোটিশ তো পাইছি যে লেকচার শিট 3 এটা আচ্ছা কি ঠিক রেকর্ড আছে, আমি থাকবে এটা না সমাধান করে, আমি প্রাইভেটটা? আপনাদের এইটা সমস্যাটা কি হয়েছে আমি নিজে এটা অলরেডি নোট করেছি, আমি এখনই কথা বলবো ওদের সাথে। আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে তাহলে। আচ্ছা আচ্ছা, আমি আপনারা সবাই খালি পজিটিভ কমেন্ট করলে হবে না, 2-1 নেগেটিভ কমেন্ট করতে হবে। হ্যাঁ, সবাই পজিটিভ কমেন্ট করলে তো বিপদ। আমি তবে মনিরুজ্জামান বলছিলাম স্যার। হ্যাঁ বলুন। বলছি স্যার, আমি তো ওই লেকচার শিটটা কালেক্ট করি নাই আপনাদের এখান থেকে, আমি ওই ডাইজেস্ট ক্লাসটা ওই গাইডটা নিছি। এখন কি আমার লেকচার শিটটা কালেক্ট করতে হবে? আমার মতে আপনার আর্থিক অবস্থা ভালো থাকলে অবশ্যই শীট নেবেন অথবা পিডিএফ পড়েন, ডাইজেস্ট ক্লাস লাস্টে পরীক্ষার আগে আগে রিভিশন দিবেন। আসসালামু আলাইকুম স্যার। ধন্যবাদ। ওয়ালাইকুম সালাম। জি, স্যার আমি লেকচার শিট পেয়েছি, আমার পেমেন্ট করছি, কিন্তু এখনো তো আসে নাই। এইটা সার্ভিসে কথা বলতে হবে, এটা আমি বলতে পারবো না, এই বিষয়ে আমার নলেজ জিরো। আচ্ছা স্যার। মনিরুজ্জামান সাব্বির। ওয়ালাইকুম সালাম, কি খবর? আপনি এতক্ষণ পরে কোথেকে বেরিয়েছেন? হ্যাঁ স্যার আমি বাসায় আছি, বাচ্চা কাচ্চা আছে তো স্যার, কোচিং এ টিচার করতেছি, এই জন্য ও আপডেট করি না স্যার। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলুন। স্যার আমি তো স্যার চারুকলা মাস্টার্স করছি স্যার, ইংলিশও, সেক্ষেত্রে স্যার চারুকলাটা করা ভালো হবে না ইংলিশে? অবশ্যই ইংলিশে ভালো হবে। ইংলিশে স্কুলে চারুকলা করেন আর কলেজে ইংলিশ করেন?
কলেজে ইংলিশ করবে স্যার, কিন্তু চারুকলা স্যার লিখিত ব্যাচ নেই আমাদের বিদ্যাবাড়িতে স্যার। ছিল, গত বছর ছিল, কিন্তু এখন পর্যন্ত করে নাই। তবে করবে কিনা এটা বলা যাচ্ছে না, এটা স্টুডেন্টের সংখ্যার উপর নির্ভর করবে। যদি স্যার করতে করে তাহলে করতে হবে স্যার, এটা একটু যদি বলেন। আচ্ছা ঠিক আছে। আসসালামু আচ্ছা, আলাইকুম। যাদের আমার ক্লাস শেষ আপনারা লিভ নিতে পারেন, যাদের প্রয়োজন লিভ নিতে পারেন। আমি দু একজনের সাথে একটু কথা বলবো, আর 2 মিনিট। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, নাম বলুন। স্যার আমার নাম সুমাইয়া খাতুন। জি বলুন। স্যার এমনি আপনার সাথে ক্লাস করি, কখনো কথা হয় না আমার, সেভাবে আমি হ্যান্ড রাইজ করি না, বাবু থাকে তো ওই কারণে। স্যার আমি একটু মানে হতে চাচ্ছিলাম যে মানে আমি ইকোনমিক্সে পড়াশোনা করছি, তা আমি কলেজের জন্য যদি রিটেনে কোচিং করি তাহলে ওইটা কি আমার স্কুলের কাজ করবে?